সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এর আগে এবিজি ক্লাসটা আসলে ৩টা ভাগে নিয়েছিলাম, তো ৩ দিন ধরে ক্লাস নিয়েছি। অনেকেই ক্লাস করেছে। আমি খুবই খুশি হয়েছি যে অনেক স্টুডেন্ট পার্টিসিপেট করেছে, এতে আমি খুবই খুশি। আর তারা শুরু করার আগে আমি ধন্যবাদ দিতে চাই জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে, যারা হচ্ছে এত বড় একটা প্ল্যাটফর্মে এত সুন্দর সুন্দর ক্লাসের আয়োজন করে যাচ্ছে। এবং ডেফিনেটলি এটা আমাদের জন্য খুব ভালো, এবং যারা ক্লাস করছে তাদের জন্য বলবো বিশাল একটা সুযোগ এই সময়টাতে। তো আজকের ক্লাসটা আমি একইভাবে, এটা যেহেতু একটু ডিটেলস একটা চ্যাপ্টার, এবং ডিটেলস চ্যাপ্টার কিন্তু খুব কম পড়া হয়, এবং সবচেয়ে আমি বলবো যে এটা একটা নেগলেক্টেড টপিকস। যে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস আমরা মনে করি যে না, এটা আবার পড়ার কি আছে, বা ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট এটা তো আমরা পারি, কিন্তু পড়তে গেলে বোঝা যায় যে এটা আসলে কতটুকু বিশাল এবং কত কিছু যে এখানে পড়তে হয়। এবং এখানে যদি আমাদের ডেফিনেশনটা, যেহেতু আমরা বেসিক্যালি মেডিসিনের ক্ষেত্রে, তো ডেভিডসনের খুব ছোট একটা চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু জিনিস কথা আছে, এবং এই চ্যাপ্টারটা মনে হয় আমার আমার নিজের ক্ষেত্রে, আমি বলি নিজের অভিজ্ঞতা দিয়ে, আমি যখন এফসিপিএস পার্ট 1 এবং পার্ট 2 দুটোর ক্ষেত্রে মনে হয় এই চ্যাপ্টারটা আমি সবচেয়ে কম পড়েছি। কিছুটা ভয়ভীতি ছিল। আর আর এই ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটকে আমরা খুব ছোট হিসেবে দেখি যে না, বেশি কিছু হয়তো পড়ার নেই, কিন্তু আসলে এখানে অনেক কিছুই পড়ার আছে। আর আজকের ক্লাসটাকে আমি মানে এই টপিক্সটাকে বেসিক্যালি ৩ ভাগে ভাগ করেছিলাম। আগের মতো করে ৩ ভাগ বলতে, প্রথমে আমি একটু বেসিক বলবো, কারণ আমরা যেটা পড়ি না সেটা হচ্ছে আমাদের একটু কম পড়া হয়। আবার মনে হয় যে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট আবার বেসিক কি জিনিস। হ্যাঁ, বেসিক আছে, যেটা আমরা অ্যাকচুয়ালি থার্ড ইয়ার পড়ে এসেছি। থার্ড ইয়ার পড়তে না, সরি, বায়োকেমিস্ট্রিতে পড়ে এসেছি। বায়োকেমিস্ট্রি পড়ে আসার পর তখন তো অনেকটা বুঝে না বুঝে মুখস্থ করেছি। এখন এই ইলেকট্রোলাইটের পড়াটা আমাদের বায়োকেমিস্ট্রির সাথে মিলিয়ে ক্লিনিক্যাল ইমপ্লিমেন্টেশন করে, যে বোথ বেসিক এবং ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন দিয়ে যদি আমরা পড়ি বা সলভ করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের পড়াটা সহজ হবে। তো সেই জন্যই আমি ক্লাসটাকে ৩ ভাগে ভাগ করেছি। মানে আমি ট্রাই করব ৩ দিন নিতে। ২ দিনে হয়তো বা হবে না, থার্ড ক্লাস হয়তো লাগতে পারে, কারণ প্রথম ক্লাসে বেসিক, সেকেন্ড ক্লাসে ওয়াটার ব্যালেন্স, ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, তারপর থার্ড ক্লাসে আমি চেষ্টা করব প্রবলেম ওরিয়েন্টেড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কী কী হয়। যেমন আমরা ওয়ার্ডে যখন কাজ করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেকেই আছে যে এখানে যারা জুনিয়র ডক্টর আছে, এবং আমি নিজেও ক্লিনিকে ডিউটি করতাম। তো ক্লিনিকে ডিউটি করার সময় বা ছোটো ওয়ার্ডে ইন্টার্নির সময়, অথবা হসপিটালে যখন পেশেন্ট ম্যানেজমেন্ট করার সময়, 3 ক্ষেত্রে, ক্লিনিক বলে এটা ছোটো করে দেখার কিছু নাই, বাইরে আমরা অনেকেই কাজ করি। তারপর ওয়ার্ডে যখন প্রথম আমি ফার্স্ট রিসিভ করি, দেখা যায় আমরা কনসালটেন্টকে ফোন দিতাম। কনসালটেন্টকে ফোন দিতে বলতাম যে একটা পেশেন্ট এসছে, স্যার এই প্রবলেম আছে, পেশেন্ট হয়তো খেতে পারছে না বা অ্যানোরেক্সিয়া আছে। তো ব্লাইন্ডলি বলে দিত যে একটা ফ্লুইড স্টার্ট করে দাও। তখন যেই বেচারাকে বলা হলো ফ্লুইড স্টার্ট করে যাও, সে পড়ে যেত কনফিউশনের মধ্যে। সে তখন চিন্তা করতো আমি ফ্লুইড দিব, কি ফ্লুইড দিব, বা ফ্লুইড কি আদৌ তার লাগবে কিনা। তাকে কিন্তু অনেকে হয়তো ক্লিয়ার ডিরেকশনটা দেয় না যে ফ্লুইডটা আসলে কি দিতে হবে। এই যে ফ্লুইড দিয়ে দাও, তখন আমি চয়েস অফ ফ্লুইডটা কি হবে, এই বেসিক ধারণাটা আমাদের অনেকে নাই। দেখা যাচ্ছে যে পেশেন্ট হয়তো কোনো একটা প্রবলেম নিয়ে আসছে, আমি ভালোভাবে ইভালুয়েট করলাম না। পেশেন্ট হাইপারনেট্রিমিয়া হয়তো থাকতে পারে, আন্ডারলাইন ক্লিনিক্যাল ফিচারটা আমি জানি না, আমি তাকে একটা নর্মাল স্যালাইন লাগিয়ে দিলাম, তাহলে তো হলো না। অথবা দেখা গেলো একটা পেশেন্টের সিভিয়ার ডিহাইড্রেশন হলো, ডায়াবেটিক পেশেন্ট, ফ্লুইড নিয়ে আসছে, ডিহাইড্রেশন চিন্তা করে আমি চিন্তা করলাম পেশেন্ট খেতে পারছে না, আমি তাকে একটা 5% ডিএ বা ডিএনএস লাগিয়ে দিলাম। তো এখানে তো ডেক্সট্রোজটা আবার দেওয়া যাবে না। আবার একইভাবে একটা পেশেন্ট হয়তো বা শ্বাসকষ্ট নিয়ে এসছে পেশেন্ট, সিভিয়ার ব্রেথলেসনেস, লাংস ভর্তি ক্রেপস, মেবি এমআই হতে পারে, তার হার্ট ফেলিওর হতে পারে। তো এই পেশেন্টও দেখা যাচ্ছে খেতে পারছে না, অনেক সময় হার্ট ফেলিওর কারণে বা এমআইয়ের কারণে বিপিটা কম, তাকেও আমরা দেখা যাচ্ছে বিপি কম, ফ্লুইড লোড করে দিলাম, আলটিমেটলি তার লাংসে ওভারলোড হয়ে গেল। কাজে ব্লাইন্ডলি যে ফ্লুইড দেওয়া, এতে আমরা দেখা যায় পেশেন্ট একটা প্রবলেম নিয়ে এসছে, আমরা কোনো কিছু না জেনে না বুঝে ফ্লুইডটা দিয়ে পেশেন্টের কন্ডিশনটাকে অনেক ক্ষেত্রে আমরা আরও ডিটোরিয়েট করে ফেলি। আবার পোস্ট অপারেটিভ ক্ষেত্রে দেখা যায় যে একইভাবে স্যাররা ওটি করে যায়, তারপর বলে দেয় যে পেশেন্ট এনপিও থাকবে, ফ্লুইডটা অ্যাডজাস্ট করে দাও। কিন্তু ক্লিয়ার ধারণাটা হয়তো অনেকেই দেয় না। এই যে ফ্লুইড অ্যাডজাস্ট করে দাও, এটা কিন্তু দেখা যায় যে মানে ফার্স্ট যে ডক্টর থাকে, ফার্স্ট রেসপন্ডিং ডক্টরকে সিলেক্ট করতে হয় সে কোন ফ্লুইডটা দিয়ে স্টার্ট করবে। ঠিক আছে, এই জন্যই আসলে আমাদের বেসিক নলেজটা থাকা দরকার। মানে কিভাবে একটা পেশেন্টকে আমরা ফ্লুইড দিয়ে আর ইলেকট্রোলাইট কন্টেনিং সলিউশন দিয়ে রিসাসিটেশন করব। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ আসবো। একটু ডিটেলস বলি। আমার মনে হয় লাকি নাম্বার 3, যে প্রতিটা ক্লাসে আমার 3টা করে লাগছে। আচ্ছা, ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট বেসিক অ্যান্ড বিয়ন্ড দ্য বেসিক। তো ফার্স্ট আমরা চিন্তা করি যে আমাদের বডিতে আসলে ওয়াটার কতটুকু আছে। এই এই স্লাইডটার সাথে আমরা সবাই পরিচিত।
বায়োকেমিস্ট্রিতে পড়েছি, যেমন টোটাল বডি ওয়াটার। টোটাল বডি ওয়াটার অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন এজ অ্যান্ড সেক্স অ্যান্ড বডি ওয়েট। ইন্ডিভিজুয়াল টোটাল বডি ওয়াটার অ্যাজ এ পার্সেন্টেজ অফ বডি ওয়েট, এখানে ইনফ্যান্টে থাকে 70 to 80% অ্যান্ড চিলড্রেনে থাকে 60 to 65%। তার মানে 70 থেকে 80 ভাগই থাকে টোটাল বডি ওয়েটের। টোটাল বডি ওয়েট একটা মানুষ যতটুকু থাকে তার 70 to 80%ই থাকে পানি। দ্যাট মিনস ইনফ্যান্টের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা হচ্ছে 70 to 80, চিলড্রেনের ক্ষেত্রে এই পার্সেন্টেজ হচ্ছে 60 to 65, অ্যাডাল্ট মেল 60%, ফিমেল 55%, অ্যান্ড এল্ডারলি ক্ষেত্রে এই ফ্লুইডের পরিমাণটা কিছুটা কমে যায়। এল্ডারলি মেলের ক্ষেত্রে 50% অ্যান্ড এল্ডারলি ফিমেলের ক্ষেত্রে 45%। এই পার্সেন্টেজটা কিন্তু আমার বডি ওয়েট যা থাকে একটা মানুষের বডি ওয়েটের সাথে রিলেটেড, মানে তার বডি ওয়েট যত তার এত পার্সেন্ট ফ্লুইড থাকে, এত পার্সেন্ট ওয়াটার থাকে। ঠিক আছে, এখানে একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে মেলের ক্ষেত্রে 60% অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে 50%, আর নিউ বর্ন বা ইনফ্যান্টের ক্ষেত্রে অলমোস্ট 80%ই ফ্লুইড থাকে। And total body water is about 72% of lean body mass. Lean body mass is fat free body tissue, মানে ফ্যাট ফ্রি বডি টিস্যু বাদ দিয়ে যে ওয়াটারটা থাকে। ফিমেলের ক্ষেত্রে আমরা জানি যে ফিমেলের ক্ষেত্রে একটা নর্মাল হেলদি ফিমেল অ্যান্ড নর্মাল হেলদি মেলের যদি কম্পারিজনটা করা হয়, ফিমেলের ক্ষেত্রে একটু ফ্যাটের পরিমাণটা বেশি থাকে। যেহেতু ফ্যাটের পরিমাণ বেশি থাকে সেজন্য এখানে বডি ওয়াটারের পরিমাণটা মেলের তুলনায় একটু কম থাকে। মেলে থাকে 60% আর ফিমেলে থাকে 50%। ঠিক আছে, because fat represent 15% of body weight in non-obese male and 21% of body weight in non-obese female. ফিমেলের ক্ষেত্রে ফ্যাটের পার্সেন্টেজটা একটু বেশি। এখন আসি যে কতটুকু অ্যাকচুয়ালি বডি ওয়াটার থাকে, আমরা যদি লিটারে সেটা হিসেব করতে যাই। এক্সাম্পল হিসেবে যদি আমরা একটা আইডিয়াল 70 কেজি ম্যান ধরি, 70 কেজি ম্যান টোটাল বডি ওয়াটার ইজ 42 লিটার। ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেটলি 42 লিটার ফ্লুইড আমাদের বডিতে থাকে। এখন আমরা আমাদের বডি ফ্লুইড কম্পার্টমেন্টটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি, যেমন মেজর ডিভাইডেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট আর একটা হচ্ছে এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্ট। এখানে ইন্ট্রাসেলুলার ব্যাপারটা কি? ইন্ট্রাসেলুলার আমরা যদি চিন্তা করি আমাদের বডি যে স্ট্রাকচার, হিউম্যান বডি যে স্ট্রাকচার, সেখানে ম্যাক্সিমাম পোর্শন কি সেল অ্যান্ড টিস্যু। এই প্রতিটা সেলের ভিতরে, সেলের নাম্বার তো ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে, তো সেলের ভিতরে কিছুটা ফ্লুইড থাকে। এই সম্মিলিত ফ্লুইডের অ্যামাউন্টটা সবচেয়ে বেশি, মানে যতগুলো সেল আছে আমাদের বডিতে, যত সেল আছে প্রতিটা সেলের ভিতরে কিছু না কিছু ফ্লুইড আছে। এই ফ্লুইডটাকে আমরা বলবো ইন্ট্রাসেলুলার ফ্লুইড, অথবা এই কম্পার্টমেন্ট হিসেবে যদি ভাগ করি একে বলা হবে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, মানে ইন্ট্রাসেলুলার সেলের ভিতরে। ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টে টোটাল অ্যামাউন্ট যে 42 লিটার থাকে তার অলমোস্ট টু থার্ডই হচ্ছে ইন্ট্রাসেলুলার। দ্যাট মিনস 28 লিটার, মানে 28 লিটারের মতো ফ্লুইড, যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টোটাল বডি ওয়াটার, সেটাই হচ্ছে ইন্ট্রাসেলুলার। আর এই ইন্ট্রাসেলুলারটার পার্সেন্টেজ অফ বডি ওয়েট যদি হিসাব করি 40%। আমাদের পার্সেন্টেজগুলো মনে রাখতে যদি ঝামেলা হয়, পার্সেন্টেজ মনে রাখার দরকার নেই, আমরা টোটাল লিটার দিয়ে মনে রাখতে পারলেই ভালো। যেমন 2/3 অফ টোটাল বডি ওয়েট, দ্যাট ইজ 28 লিটার। ইন্ট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে 28 লিটার। নেক্সট আসি এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্ট। এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টে মানে আমাদের বডির যে সেল গেল, সেলের বাইরে যা কিছু সেলের বাইরে যাই আছে সেটাই হচ্ছে এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্ট, মানে সেলের বাইরে সব পার্টই হচ্ছে এক্সট্রা সেলুলার পার্ট। তো এক্সট্রা সেলুলার পার্ট যেটা, সেখানে থাকে 1/3 অফ টোটাল বডি ওয়াটার, মানে সেলের ভিতরে চলে যাচ্ছে 28 লিটার টোটাল সব সেলের ভিতর মিলিয়ে, আর সেলের বাইরে চলে আসছে 14 লিটার। ঠিক আছে, মানে 14 লিটার এখানে আমরা পাচ্ছি। এখন আসি যে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টটাকে আর আলাদা করে আর ভাগ করা হয়নি, বাট এক্সট্রা সেলুলার পোর্শনটুকুকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা ভাগ হচ্ছে ইন্টারস্টেশিয়াল স্পেস অথবা ইন্টারসেলুলার কম্পার্টমেন্ট, মানে পাশাপাশি সেলগুলোর মাঝের যে জায়গাটা, ইন্টারসেলুলার মানে সেলের মাঝখানের জায়গাটাকে আমরা ইন্টারসেলুলার কম্পার্টমেন্ট বলছি। এর আরেকটা নাম হচ্ছে ইন্টারস্টেশিয়াল স্পেস। আমরা অনেক সময় ইন্টারস্টেশিয়াল স্পেসও বলি, আবার ইন্টারসেলুলার কম্পার্টমেন্টও বলি, এবং এই পুরো জিনিসটাই কিন্তু সেলের বাইরে। ঠিক আছে, তো ইন্টারস্টেশিয়াল স্পেস অর এটা কন্টেনিং হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইডের পরিমাণ হচ্ছে 11 লিটার। আমার এই যে 14 লিটার যে ছিল এর 11 লিটার হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকে। তারপর আসি আমার সেলের বাইরে কি থাকে, ব্লাড ভেসেল থাকে। দ্যাট মিনস ব্লাড ভেসেলের ভিতরে যে ফ্লুইডটা থাকে সেই কম্পার্টমেন্টটাকে আমরা বলেছি ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট। ওকে, তো ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে থাকে প্লাজমা। ঠিক আছে, এই প্লাজমার পরিমাণ হচ্ছে 3 লিটার।
কাজে হিসেবটা সহজ, পার্সেন্টেজ দিয়ে অনেকভাবে পার্সেন্টেজ করা হয়েছে। একটা পার্সেন্টেজ করা হয়েছে টোটাল বডি ওয়াটারের সাথে, আরেকটা পার্সেন্টেজ করা হয়েছে টোটাল বডি ওয়েটের সাথে। তো টোটাল বডি ওয়েট এন্ড টোটাল বডি ওয়াটার দুটো একটু আলাদা করে খেয়াল করে মনে রাখতে হবে। আর যদি আমাদের মনে রাখতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা রাফলি লিটার দিয়ে মনে রাখতে পারলেই সুবিধা। যেমন প্রথমে গ্রস দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইন্টারসেলুলার কম্পার্টমেন্ট আর একটা হচ্ছে এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্ট। ইন্টারসেলুলার মানে সেলের ভিতরে ফ্লুইডের অ্যামাউন্টটা বেশি, এটা হচ্ছে 28 লিটার, যে 42 লিটার ছিল 28 লিটার। আর এক্সট্রা সেলুলার মানে সেলের বাইরে যে অংশটুকু আছে এর অ্যামাউন্টটা হচ্ছে 14 লিটার। তো সেলের বাইরের ভাগটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইন্টারসেলুলার স্পেস বা ইন্টারসেলুলার কম্পার্টমেন্ট আর ইন্টারস্টিশিয়াল স্পেস। আরেকটা ভাগ হচ্ছে যে আমরা জানি যে সেলের বাইরে কি থাকে বা ব্লাড ভেসেল থাকে, ব্লাড ভেসেলের ভিতরে যে কম্পার্টমেন্টটাকে একে বলা হয় ইন্টারভাস্কুলার কম্পার্টমেন্ট, এখানে থাকে প্লাজমা। কাজে ইন্টারসেলুলার স্পেস হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড 28 লিটার, এক্সট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে 14 লিটার, আর ইন্টারসেলুলার বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হচ্ছে 11 লিটার, প্লাজমা হচ্ছে 3 লিটার। এই হচ্ছে আমার টোটাল 42 লিটারের হিসাব। ঠিক আছে? আচ্ছা, এটার ফ্লো চার্ট দিয়ে দেখানোর চেষ্টা করেছি মানে মনে রাখার সুবিধার জন্য। The total body water in a 70 kg adult male is 42 liter. 42 লিটারের টু থার্ড পোর্শন হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড, দ্যাট মিনস 28 লিটার, অ্যান্ড 1/3 হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, দ্যাট মিনস 14 লিটার। এই 14 লিটার আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্লাজমা 3 লিটার আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি যে এইটাকে জাস্ট একটু ছবি দিয়ে মনে রাখার সুবিধার জন্য ছবি দিয়ে ভাগ করা হয়েছে, একই জিনিস। আরেকটা কথা আমরা প্রায়ই শুনে থাকি সেটা হচ্ছে ট্রান্সসেলুলার ট্রান্সসেলুলার ফ্লুইড মিন্স ট্রান্সসেলুলার ফ্লুইড, এটা আসলে একটা এক্সট্রা সেলুলার ফ্লুইডেরই পার্ট। আমরা যে এক্সট্রা সেলুলার ফ্লুইডের পার্টটাকে ভাগ করেছিলাম মানে 14 লিটারকে ভাগ করেছিলাম, সেখানে বলা হয় যে 1 to 2% মতো ট্রান্সসেলুলার ফ্লুইড থাকে। ট্রান্সসেলুলার ফ্লুইডটা আসে থেকে, ট্রান্সসেলুলার ফ্লুইড হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের সেলুলার অ্যাক্টিভিটির মাধ্যমে বিভিন্ন সেল কিছু কিছু ফ্লুইড সিক্রেশন করে, যেমন সাইনোভিয়াল ফ্লুইড, তারপর সিএসএফ সাবআরকুলার স্পেসে সিক্রেশন হয় কর্ড প্লেক্সাস থেকে। এই যে সিক্রেশনের মাধ্যমে ট্রান্সসেলুলার স্পেসে যে কিছুটা ফ্লুইড অ্যাকুমুলেট হয় এটাকে বলা হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। এখানে আমি একটু স্লো যাচ্ছি কারণ আমাদেরকে এটা খুব প্রায়ই কনফিউশন হয় যে ইন্টারসেলুলার ফ্লুইড কোনটা, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কোনটা, এক্সট্রা সেলুলার ফ্লুইড কোনটা। ঠিক আছে? আবার ট্রান্সসেলুলার ফ্লুইড কোনটা, এই টার্মসগুলোতে একটু কনফিউশন হয়, সেজন্য এখানে আমি একটু স্লো যাওয়ার চেষ্টা করছি বোঝানোর সুবিধার জন্য। ট্রান্সসেলুলার ফ্লুইড যেটা বললাম এটা হচ্ছে পার্ট অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড। সো ইট ফর্ম বাই ট্রান্সপোর্ট অ্যাক্টিভিটি অর সিক্রেটরি অ্যাক্টিভিটি অফ সেলস। যেমন সিক্রেটরি অ্যাক্টিভিটি মানে কি, কর্ড প্লেক্সাস থেকে আমাদের সিএসএফটা তৈরি হচ্ছে। তারপর ট্রান্সপোর্ট অ্যাক্টিভিটি মানে সেল থেকে ট্রান্সপোর্ট হয়ে কিছুটা ফ্লুইড লস হয়ে ট্রান্সসেলুলার স্পেসে জমা হচ্ছে। তো ট্রান্সসেলুলার ফ্লুইডের এক্সাম্পল কী কী? একটা হচ্ছে যে সিএসএফ ইন সাবঅ্যাকুয়ার্ড স্পেস, সাইনোভিয়াল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড, pleural fluid, pericardial fluid, intraocular fluid or aqueous humor, and gastrointestinal secretion, fluid in the lumen of GI tree, urine, sweat and bile. ইউরিনও কিন্তু আমার ট্রান্সসেলুলার ফ্লুইড। কেন কেন কারণ হচ্ছে ইউরিন কিন্তু বডিতে জমা থাকে না, ইউরিন হচ্ছে ব্লাডারে কালেক্ট হয়, তারপর কিন্তু আমরা ইউরিনেশনের মাধ্যমে বের করে ফেলি। এটা বডিতে সিক্রেশনের মাধ্যমে, আমরা জানি যে রেনাল টিউবুল থেকে ইউরিনটা তৈরি হয়ে এসে এটা সিক্রেটরি পার্ট হিসেবে ব্লাডারে জমা হয়ে বের হয়ে যাচ্ছে। কাজে ইউরিনটা কিন্তু আমার এক্সট্রা সেলুলার ফ্লুইডেরই পার্ট, যেটা সিক্রেটরি মেকানিজমে তৈরি হচ্ছে। ঠিক আছে? কাজে এই গেল আমার ট্রান্সসেলুলার ফ্লুইডের এক্সাম্পল। নেক্সট আসি যে আমাদের এই যে বডি ওয়াটারের কাজটা কি? বডি ওয়াটার, অ্যাকচুয়ালি ওয়াটার ইজ দ্য চিফ কনস্টিটিউয়েন্ট অফ হিউম্যান বডি অ্যান্ড ওয়াটার ইজ দ্য চিফ সলভেন্ট অফ বডি। মানে আমাদের বডিতে যতগুলো সলিউট থাকে সেটা আবার ভাসমান কিসে থাকে, আমাদের বডি ওয়াটারের মধ্যে ফ্লোটিং থাকে, দ্যাট মিনস এটা সলভেন্ট হিসেবে কাজ করে। অ্যান্ড ফাংশনস অফ বডি ওয়াটার, ইট মেনটেন্স। অ্যাকচুয়ালি আমরা জানি যে বাংলা ভাষায় আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি পানির অপর নাম জীবন। তো সেই হিসেবে আমাদের বডির পানির অপর নামও আসলে জীবন, কারণ আমাদের মেইন লাইফটা মেনটেনই করে হচ্ছে ওয়াটার। তো তারপর কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, দ্যাট মিনস ইট মেনটেন্স মেটাবলিক ইন্টিগ্রিটি, সেলুলার ইন্টিগ্রিটি, বডি ফ্লুইড অসমোলারিটি, অ্যান্ড ইট মেনটেন্স ফর্ম অ্যান্ড টেক্সচার অফ টিস্যু, ইট মেনটেন্স থার্মোরেগুলেশন অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ডিফারেন্ট সাবস্টেন্সেস। কাজে মেইন যে সেলুলার অ্যাক্টিভিটি এবং আমাদের যে বডি ফ্লুইডের হোমিওস্টেসিস এনভায়রনমেন্টে মেনটেন করে, সেই সম্পূর্ণ কাজটাই হয় বডি ওয়াটার দিয়ে। ঠিক আছে? নেক্সট ইকুইলিব্রিয়াম আর হোমিওস্টেসিস। ইকুইলিব্রিয়াম আর হোমিওস্টেসিস মানে কি, আমরা জানি যে আমাদের বডি সবসময় একটা হোমিওস্টেসিস এনভায়রনমেন্ট মেনটেন করে।
দ্যাট মিনস যতগুলো পজিটিভ চার্জ থাকবে ততগুলোই নেগেটিভ চার্জ থাকবে, কারণ একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হয়। The body fluid compartment is electrically neutral. That means intracellular fluid and extracellular fluid এর ক্ষেত্রে ইলেকট্রিসিটি যেটা থাকে সেটা নিউট্রাল থাকে। দ্যাট মিনস যতগুলো অ্যানায়ন থাকবে ততগুলোই ক্যাটায়ন থাকবে, ঠিক আছে? So in extracellular fluid, total positive charge equal to total negative charge, and in extracellular fluid, total positive charge equal to total negative charge. কাজেই আমার ইলেকট্রিসিটিটাও মেনটেন হচ্ছে ইকুইলিব্রিয়ামের মাধ্যমে এবং এটা সেম থাকছে। And that means another point is law of osmotic equilibrium. Osmotic equilibrium টা কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে ইন্টারসেলুলার এনভায়রনমেন্ট এন্ড এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্ট, এখানে বডি ফ্লুইডের অসমোলারিটিটাও সেম থাকবে। কোনো কারণে যদি একটা কম্পার্টমেন্টের অসমোলারিটি চেঞ্জ হয়ে যায়, সেখানে অসমোটিক প্রেশারের মাধ্যমে ফ্লুইড সেই কম্পার্টমেন্টে গিয়ে একটা ব্যালেন্সিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এমন কখনো হবে না যে বডিতে ইন্ট্রাসেলুলার হাইপারঅসমোলারিটি আছে, এক্সট্রাসেলুলার হাইপোসমোলারিটি, এটা কখনো হবে না। বডির সাথে সাথে অসমো রিসেপ্টরের মাধ্যমে, ভলিউম রিসেপ্টরের মাধ্যমে এটাকে নিউট্রালাইজ করে ফেলে। Osmotic pressure of intracellular fluid and extracellular fluid, interstitial fluid and plasma are identical. যেখান থেকে আমি অসমোটিক প্রেশারটা মাপি না কেন, অসমোটিক প্রেশারটা সেম। আমরা জানি অ্যাপ্রক্সিমেটলি আমাদের বডি অসমোলারিটি হচ্ছে 280 to 300 মিলি অসমোল পার লিটার। 280 to 300 মিলি অসমোল পার লিটার, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের বডির নর্মাল অসমোলারিটি। And main determinant of extracellular fluid osmolarity is sodium chloride. That means sodium chloride salt হচ্ছে main extracellular fluid component. আমরা জানি যে extracellular fluid এর major electrolyte হচ্ছে sodium, and that of intercellular fluid osmolarity is potassium and its associated anion. মানে intercellular fluid এর main component হচ্ছে যে potassium and associated anionটা হচ্ছে main osmolarity maintain করে। But changes of osmotic pressure of any compartment initiate the osmotic flow of water from low osmolarity to high osmolarity to restore the equilibrium. That means যখনই কোনো একটা কম্পার্টমেন্টে অসমোলারিটি চেঞ্জ হচ্ছে, সেখান থেকে আমার অসমোটিক প্রেশারের মাধ্যমে ওয়াটারটা ট্রান্সপোর্ট হয়ে ব্যালেন্সটা মেনটেন করছে, ঠিক আছে? এই কথাগুলো যদিও আমাদের একদমই শুরুর দিকের কথা, এগুলো আমরা থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার পড়ে এসেছি, বাট এখন নতুন করে ফ্লুইড ইলেকট্রোড ব্যালেন্স করতে গেলে একটু যদি এগুলো আমরা পড়ে নিই, সেক্ষেত্রে আমাদের নেক্সট স্টেপগুলো বুঝতে একটু সুবিধা হবে কেন, আমরা প্রায়ই জানি যে আমাদের অসপিতে কিন্তু অসমোলারিটি, অসমোলার গ্যাপ, এই ধরনের ক্যালকুলেশন চলে আসে। আজকের ক্লাসটা বেসিক্যালি পরীক্ষা ওরিয়েন্টেডের চেয়ে বাস্তব জীবনের সাথে আমাদের বেশি দরকার, বিশেষ করে পেশেন্ট ম্যানেজমেন্ট পারপাসের জন্য বেশি প্রয়োজন। এখান থেকে হয়তো পরীক্ষাতে খুব বেশি কোশ্চেন আসে না, ছোটো ছোটো কিছু শর্ট কোশ্চেন আসে, এবং রিটেনের ক্ষেত্রে কিছু শর্ট কোশ্চেন আসে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য। আর ওয়াটার ব্যালেন্স থেকে খুব বেশি কোশ্চেন আসে না, বিশেষ করে হাইপোভলিউমে, হাইপার ভলিউমে নিয়ে কিছু কোশ্চেন আসতে পারে। আর অসপিতে এখান থেকে যে ইলেকট্রোলাইট দিয়ে কিছু কোশ্চেন আসতে পারে, বাট আমাদের ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট বেসিক্যালি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল পেশেন্ট ম্যানেজমেন্ট পারপাসে বেশি দরকার। হ্যাঁ, আচ্ছা, তারপরে সে অসমোলারিটিটা আমরা কীভাবে হিসাব করব? অসমোলারিটি ইউনিট হচ্ছে মিলি অসমোল পার লিটার। তো মিলিমোল আমরা যদি এখানে এসআই ইউনিট দিয়ে হিসেব করি, তো সোডিয়ামটা এখানে মিলিমোলে থাকে, পটাশিয়ামটা মিলিমোলে থাকে। কারণ গ্লুকোজের ক্ষেত্রে যদি হচ্ছে মিলিমোলে থাকে, সেক্ষেত্রে 18 দিয়ে ভাগ করতে হবে না। যদি এখানে মিলিগ্রাম দিয়ে দেওয়া থাকে গ্লুকোজের প্যারামিটারটা, সেক্ষেত্রে 18 দিয়ে ভাগ করে নিয়ে আমাকে মিলিমোলে কনভার্ট করে নিতে হবে। যে গ্লুকোজ মিলিগ্রাম পার্সেন্টেজ ডিভাইডেড বাই 18 প্লাস ইউরিয়াটা বেশিরভাগ ল্যাবে রিপোর্টটা দেয় মিলিগ্রাম পার ডিএলএ। সেক্ষেত্রে ইউরিয়া যদি মিলিগ্রাম পার ডিএলএ দেওয়া থাকে, সেক্ষেত্রে এখানে 6 দিয়ে ভাগ করে নিতে হবে। আর যদি দেখা যায় যে ইউরিয়াটা এখানে মিলিমোলে দেওয়া, তাহলে আর ভাগ করে নিতে হবে না। মোট কথা এখানে প্রতিটা ইউনিট হতে হবে মিলিমোল পার লিটারে। সেক্ষেত্রে সোডিয়াম হচ্ছে 2 ইন্টু সোডিয়াম প্লাস 2 ইন্টু পটাশিয়াম প্লাস গ্লুকোজ প্লাস ইউরিয়া। তো গ্লুকোজের ক্ষেত্রে ডিভাইডেড বাই 18 হচ্ছে, যদি মিলিগ্রামে দেওয়া থাকে 18 দিয়ে ভাগ করব, মিলিমোলে দেওয়া থাকলে ভাগ করার দরকার নেই, ডিরেক্টলি বসিয়ে দেব। আর ইউরিয়ার ক্ষেত্রেও তাই, যদি মিলিগ্রামে দেওয়া থাকে 6 দিয়ে ভাগ করে মানটাকে মিলিমোলে কনভার্ট করে আমাকে এই হিসেবটা করতে হবে। কাজে সহজভাবে বলি, 2 ইন্টু সোডিয়াম প্লাস 2 ইন্টু পটাশিয়াম প্লাস গ্লুকোজ প্লাস ইউরিয়া, এই 4টা কম্পোনেন্ট। অনেক বইয়ে আবার পটাশিয়ামটাকে উঠিয়ে দিয়েছে, যেহেতু পটাশিয়ামের মানটা একটু কম, ঠিক আছে? নেক্সট স্টেপে আসি, অসমোলার গ্যাপ। আমি যে হিসেবটা করলাম, এই হিসেবটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার মেজার্ড অসমোলারিটি, ঠিক আছে? আর সরি, এই হিসেবটা হচ্ছে আমার ক্যালকুলেটেড অসমোলারিটি, মানে এই মানগুলো আমার দেওয়া আছে পেশেন্টের প্যারামিটার থেকে আমি নিয়ে আমি হিসেব করে বের করলাম। দিস ইজ ক্যালকুলেটেড অসমোলারিটি।
অ্যান্ড অসমোলার গ্যাপ কাকে বলে? আমরা যখন ল্যাবে অসমোলারিটিটা পাঠাবো, ল্যাবে অসমোলারিটি থেকে পাঠানোর পর যে ল্যাবরেটরি মেজারমেন্টটা পাবো, কারণ ল্যাবের যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে, ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ধরনের অ্যানালাইজার মেশিন থাকে, তো অ্যানালাইজার মেশিনে যখন আমরা ব্লাডের অসমোলারিটিটা করতে পাঠাবো, তো সেই মেশিনটা আমাদের এই প্যারামিটারগুলো ছাড়াও আরও সব কিছু প্যারামিটার উপর হিসেব করে একটা ক্যালকুলেটেড ভ্যালু দিয়ে মেজার অসমোলারিটিটা দিয়ে দিবে। তো সেই অসমোলারিটিটা যখন আমি ল্যাব থেকে কালেক্ট করব, আর আমি যে হিসাব করে বের করলাম এটা হচ্ছে ক্যালকুলেটেড অসমোলারিটি। তো এই মেজার্ড অসমোলারিটি থেকে ক্যালকুলেটেড অসমোলারিটিটা আমি মাইনাস করব, একেই বলছে অসমোলার গ্যাপ। তো আমরা কি রুটিনলি অসমোলারিটি মেজার করি? না, রুটিনলি মেজার করি না। যখন এমন কিছু ক্লিনিক্যাল সিনারিও আসে যেখানে অসমোলার গ্যাপ বাড়তে পারে, এই সন্দেহ থেকে আমরা তখন অসমোলারিটিটা ল্যাবে করতে পাঠাই। আদারওয়াইজ আমরা যদি নর্মাল অসমোলারিটি হিসেব চাই, তখন আমরা সোডিয়াম পটাশিয়াম থেকে বের করে ক্যালকুলেশন করেই অসমোলারিটিটা বের করে ফেলতে পারবো। বাট আমি আবারও বলছি যে এই হিসেবটা দরকার কেন? যখন আমার এমন কোনো ক্লিনিক্যাল সিনারিও আসবে যেখানে আমার অসমোলার গ্যাপটা বেশি থাকতে পারে, তখনই আমরা ল্যাবে অসমোলারিটি মেজার করতে পাঠাই। তখন ওই ল্যাবের অসমোলারিটির থেকে আমার ক্যালকুলেটেড অসমোলারিটিটা মাইনাস করব, মাইনাস করে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে অসমোলার গ্যাপ। তো এই গ্যাপটা 12 মিলি অসমোল পার লিটার পর্যন্ত অ্যাকসেপ্টেবল। ঠিক আছে? এখন আসি যে কি কি ক্লিনিক্যাল সিনারিও হতে পারে। কজেস অফ হাই অসমোলার গ্যাপ। হাই অসমোলার গ্যাপ কখন পাবো আমরা? যেমন একটা হচ্ছে গ্রস হাইপারপ্রোটিনিমিয়া, প্রোটিনের হাইপারপ্রোটিনিমিয়া বা বিভিন্ন ধরনের প্যারাপ্রোটিনিমিয়া যদি থাকে, যেমন মাল্টিপল মাইলোমা, হ্যাঁ, আরও অনেক ধরনের প্যারাপ্রোটিনিমিয়া আছে। তো জাস্ট হাইপারপ্রোটিনিমিয়া যদি হয়, হাইপারলিপিডিমিয়া, যেমন অনেক বেশি টিজি, অনেক বেশি কোলেস্ট্রল লেভেল, তখন দেখা যাবে যে অসমোলার গ্যাপটা অনেক বেশি আসতে পারে। হাইপারলিপিডিমিয়া। তারপর ক্রনিক রেনাল ফেলোর। ক্রনিক রেনাল ফেলোরে কি হয়? দেখা যায় ইউরিয়ার পরিমাণটা অনেক বেশি থাকে, হ্যাঁ, ইউরিমিয়া থাকতে পারে। এই ভ্যালুগুলো অসমোলারিটিটা চেঞ্জ করে দিতে পারে। তারপর কিটো অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, ম্যানিট্রাল ইনফিউশন, অ্যালকোহল পয়জনিং। অ্যালকোহল পয়জনিং এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মিথানল পয়জনিং, আমরা আইসিইউতে এই ধরনের পেশেন্ট অনেক পাই। তো মিথানল পয়জনিং এর ক্ষেত্রে আমরা পেশেন্টের একটা ম্যানেজমেন্ট প্যারামিটার হচ্ছে অসমোলারিটি গ্যাপ দেখা। হাই অসমোলারিটি গ্যাপ যদি ম্যানেজমেন্ট পারপাসে আমরা বারবার করি, করে গ্যাপটা দেখে আমরা এটা একটা প্রগনোস্টিক ভ্যালু হিসেবে আমরা ডায়াগনস্টিক আর প্রগনোস্টিক ভ্যালু হিসেবে আমরা ইউজ করি মিথানল পয়জনিং এর ক্ষেত্রে। যখন দেখি যে অসমোলার গ্যাপটা কমে আসছে, তখন আমরা চিন্তা করি যে না, পেশেন্টের ম্যানেজমেন্টে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তো মিথানল পয়জনিং এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অসমোলারিটিটা মেজার করা। ঠিক আছে? তো হাই অসমোলার গ্যাপ, এই কারণগুলো একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে যে তার মানে এক্সট্রা জিনিস বডিতে অ্যাড হচ্ছে, যেমন গ্রস হাইপারপ্রোটিনিমিয়া, হাইপারলিপিডিমিয়া, ক্রনিক রেনাল ফেলোর, কিটোঅ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, ম্যানিট্রাল ইনফিউশন, অ্যালকোহল পয়জনিং। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আরেকটা খুব কমন টার্ম। একটা টার্ম ছিল এখানে, একটু বলে নিই। একটা হচ্ছে অসমোলালিটি অ্যান্ড টোনিসিটি। অ্যাপ্রক্সিমেটলি তিনটা কথাই একটু সিমিলার হিসেবেই কিন্তু আমরা অনেক সময় ইউজ করি। বিশেষ করে অসমোলারিটি অ্যান্ড অসমোলালিটি, এই দুটোকে আমরা বায়োকেমিক্যাল প্যারামিটার দিয়ে যদি পড়ি, সেক্ষেত্রে বায়োকেমিক্যাল আমরা জানি অসমোলাল, এগুলো কিছু আলাদা স্পেসিফিক সংজ্ঞা আছে, কিন্তু ক্লিনিক্যাল পারপাসে আমরা মোটামুটি এটাকে একই একই জিনিস, মানে সিনোনিমাস হিসেবে আমরা ইউজ করবো। বাট টনিসিটিটা একটু বুঝতে হবে। টনিসিটিটা বুঝতে হবে এই কারণে, টোন জিনিসটা কি? টোনিসিটি হচ্ছে যে আমরা যে অসমোলারিটি পেলাম, এটা ইফেক্টিভ, মানে যে টোনটা আমরা পাবো, ইট ইজ দ্য ইফেক্টিভ প্লাজমা অসমোলারিটি। মানে এটা হচ্ছে যে আমরা যদি বলি যে অসমোলারিটি হচ্ছে নাউন, দেন টোনিসিটিটা হচ্ছে ভার্ব। মানে অসমোলারিটি হচ্ছে আছে, আর টোনিসিটি হচ্ছে সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। কি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে? মানে যেই ফোর্সটার কারণে ওয়াটার এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে গিয়ে ইকুইলিব্রিয়ামটা মেনটেন করে, এই যে ফোর্সটা, এটাই হচ্ছে টনিসিটি, মানে প্রেশার। ঠিক আছে? কাজে এটাকে আমরা বলবো, এবং এই প্রেশারটা মেনটেন হচ্ছে কিন্তু অসমোলালিটি দিয়ে। এটা টোনিসিটি, অসমোলালিটি হচ্ছে একটা মেজার্ড অ্যামাউন্ট, আর টোনটা হচ্ছে অসমোলালিটির কারণে যে চেঞ্জ হচ্ছে কম্পার্টমেন্টে টোনিসিটিটা, মানে একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টে ওয়াটার শিফট হচ্ছে, এই ইফেক্টিভ প্রেশারটাকে বলা হচ্ছে টোনিসিটি। সো ইট ইজ, বাট আমরা যদি জিজ্ঞেস করি যে প্লাজমা টোনিসিটি, অসমোলারিটি, এটা অলমোস্ট আমরা সেম হিসেবে, আমরা হিসেবে করার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য অলমোস্ট সেম আমরা সিনোনিমাসলি ইউজ করব। So plasma tonicity, it is the effective plasma osmolality. It is sensed by osmoreceptor and determine the transcellular distribution of water. মানে বডিতে যখনই কোনো একটা ফ্লুইড ইমব্যালেন্স হবে বা ভলিউম ইমব্যালেন্স হবে, তখনই আমার এই টোনিসিটিটার কি করবে, সে অসমো রিসেপ্টরগুলিকে স্টিমুলেট করবে বডি হোমিওস্টেসিসের মাধ্যমে ব্যালেন্সটাকে কারেকশন করা। And water can freely cross almost all cell membrane and moves from an area of lower tonicity to an area of higher tonicity.
ঠিক আছে? মানে ওয়াটারের একটা ক্যাপাসিটি হচ্ছে যে যখনই একটা জায়গা থেকে ফ্লুইড লস হলো, সাপোজ এক্সট্রা সেলুলার ফ্লুইড লস হলো, তখনই কি হবে? আমরা আগেই বলেছিলাম যে বডি সবসময় ব্যালেন্সিং এনভায়রনমেন্টে থাকে। যখন এক্সট্রা সেলুলার ফ্লুইড লস হবে, তো ইন্ট্রাসেলুলার স্পেস থেকে কিছু ফ্লুইড শিফট হয়ে এক্সট্রা সেলুলার ফ্লুইডে এসে টোনিসিটিটা মেইনটেইন করবে। তো এই যে ফ্লুইডটা শিফট হচ্ছে, এই যে সেন্স করছে এবং ফ্লুইডটা শিফট হচ্ছে, একেই বলে টোনিসিটি। ঠিক আছে? So plasma tonicity reflects the concentration of solute that do not easily cross cell membrane, mostly sodium salt. এটা এই কথাটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে টোন মানে কি, যে জিনিসটার কারণে প্রেশারটা মেনটেন হচ্ছে। প্রেশারটা মেনটেন হচ্ছে এই টোনিসিটিটা স্টিমুলেট করবে অসমোরিসেপ্টরকে। তো প্লাজমা টোনিসিটিটা টোনটা এক্সট্রা সেলুলার ফ্লুইডে মেনলি মেনটেন হয় সোডিয়াম দ্বারা। ঠিক আছে? যদি কোনো কারণে দেখা যায় এই সোডিয়াম বেশি বা কমের কারণে ফ্লুইডটা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয় আমার ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য। ঠিক আছে? সো প্লাজমা tonicity reflect the concentration of solute that do not easily cross cell membrane, mostly sodium. Therefore, it affect the distribution of water between the cells and the extracellular fluid. এই কথাটা একটু বুঝতে হবে, আবার একটু বলি। সেটা হচ্ছে যে ওয়াটার কি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এখন টনিসিটিটা মেনটেন করে সোডিয়াম ক্লোরাইড দিয়ে, সোডিয়াম সল্টের মাধ্যমে, সোডিয়ামের মাধ্যমে। তো যদি হচ্ছে যে সোডিয়ামও ফ্রিলি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত, তাহলে কিন্তু এই ইলেকট্রোলাইট অ্যানায়ন ক্যাটায়নের যে কনসেন্ট্রেশনটা এক্সট্রাসেলুলার ফ্লুইডে একরকম, ইন্ট্রাসেলুলার ফ্লুইডে একরকম, এই জিনিসটা কিন্তু মেনটেন হতো না। তাহলে পুরো বডিতে সেম কনসেন্ট্রেশন থাকতো, যে এক্সট্রাসেলুলার ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, প্লাজমা সব জায়গায় সোডিয়াম সমান, সব জায়গায় পটাশিয়াম সমান, সব জায়গায় ক্লোরাইড সমান। আসলে কিন্তু ব্যাপারটা তা না। প্রত্যেকটা কম্পার্টমেন্টে, ইন্ডিভিজুয়াল কম্পার্টমেন্টের ইন্ডিভিজুয়াল কনসেন্ট্রেশনে ইলেকট্রোলাইটগুলো থাকে। এই যে ইন্ডিভিজুয়াল কনসেন্ট্রেশনে থাকতেছে, থেকে যে নির্দিষ্ট একটা টোন মেনটেন করতেছে, দিস ইজ টোনিসিটি। বাট ওয়াটার কি করছে? ওয়াটার কিন্তু সব কম্পার্টমেন্টে সমানভাবে ট্রান্সপোর্ট হচ্ছে। সে সেল থেকে এতে আসতেছে, প্লাজমাতে আসতেছে, সে সেল থেকে এক্সট্রা ইন্টারভাস্কুলার স্পেসে আসছে, ইন্টারস্টিশিয়াল স্পেসে আসতেছে, সে সেল থেকে ওয়াটার এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টে যাচ্ছে। এই যে সেল টু সেল ট্রান্সপোর্ট হচ্ছে, এই সেল টু সেল ট্রান্সপোর্ট হওয়ার যে ক্যাপাসিটি, কেন ওয়াটার এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এটাকে বলে টনিসিটি। ঠিক আছে? কাজে টনিসিটি মেজার করার জন্য আমাকে এমন কিছু নিতে হবে যেই যেই জিনিসটা যেই কম্পার্টমেন্টে স্টেবল থাকবে, সে নড়াচড়া করবে না। যেমন সোডিয়াম, ইন্ট্রাসেলুলার ক্ষেত্রে কি পটাশিয়ামটা বেশি থাকে, এক্সট্রা সেলুলার ফ্লুইডে কি সোডিয়ামটা বেশি থাকে। তো এরা হচ্ছে ইন্ডিভিজুয়াল টনিসিটিটা মেনটেন করে। আচ্ছা, প্লাজমা অসমোলালিটি অলসো ইনক্লুড ইউরিয়া। তো প্লাজমা টনিসিটি এবং অসমোলালিটির মধ্যে হিসেবের ক্ষেত্রে শুধু একটা জায়গায় পার্থক্য আছে, যে টনিসিটি যখন আমরা হিসাব করব তখন ইউরিয়াটা আমরা নিব না, বাট প্লাজমা অসমোলালিটি যখন হিসেব করব তখন ইউরিয়াটা নিব। ঠিক আছে? যেমন অসমোলালিটির ক্ষেত্রে ইউরিয়াটা কেন নিব না, মানে সরি, টনিসিটির ক্ষেত্রে ইউরিয়াটা কেন নিব না, কারণ আমরা জানি যে টনিসিটি সেগুলো মেনটেন করে যেই কম্পোনেন্টগুলো এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে শিফট হয় না, যেমন সোডিয়াম, পটাশিয়াম, অন্য ইলেকট্রোলাইটগুলো ওয়াটার শিফট হচ্ছে। ঠিক একইভাবে ইউরিয়া যে কম্পোনেন্টটা, ইউরিয়াটা কিন্তু আমরা প্লাজমা অসমোলাইট হিসেবে পড়াশোনার জন্য নিয়েছিলাম। ইউরিয়াটা কি হয়? ইউরিয়া ঠিক পানির মতো। ইউরিয়াটা দেখা যায় খুব ইজিলি সব জায়গায় যেতে পারে। যেমন ইউরিয়া কি করে? ইউরিয়াটা ইন্টারসেলুলার স্পেসে যেতে পারে, এক্সট্রাসেলুলার ফ্লুইডেও থাকতে পারে, এবং এই ইউরিয়া কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনেও চলে যেতে পারে। যে কারণে কিন্তু যখন সিকিডি পেশেন্টের ক্ষেত্রে ইউরিয়া লেভেলটা বাড়ে, আমরা কিন্তু ইউরেমিক এনকেফালোপ্যাথি পাই। ঠিক আছে? এই কারণে আমরা বলছি যে প্লাজমা অসমোলালিটির সাথে টনিসিটি একটাই পার্থক্য, টনিসিটি হচ্ছে যেই কম্পোনেন্টগুলো নির্দিষ্ট কম্পার্টমেন্টে রয়ে যাবে। বাট অসমোলালিটির ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইউরিয়া এবং ইউরিয়া এবং অসমোলালিটির হিসাবের মধ্যে ইউরিয়াটা থাকবে, বাট টোনিসিটি হিসেবের মধ্যে ইউরিয়াটা থাকবে না। কেন থাকবে না? কারণ টোনিসিটির ক্ষেত্রে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে টোনটা মেনটেন করছে। তো টোনটা মেনটেন করতে হলে যদি আমি ইউরিয়া ধরি, ইউরিয়া কি করবে? সব জায়গায় যেতে পারে, এই জন্য ইউরিয়াটা এখানে বাদ যাবে। এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, আমরা একটু পড়ার সময় যদি একটু বুঝে পড়ি, হিসেবটা যদি একটু দেখি, তাহলে আশা করি মনে থাকবে। যেমন প্লাজমা টোনিসিটি 2 সোডিয়াম প্লাস গ্লুকোজ, এখানে কিন্তু ইউরিয়াটা নাই। ঠিক আছে? বাট আমার প্লাজমা অসমোলারিটিতে কি ছিল? 2 সোডিয়াম, 2 পটাশিয়াম প্লাস গ্লুকোজ প্লাস ইউরিয়া। ঠিক আছে? আচ্ছা, এখন আসি এই কম্পার্টমেন্টের হিসেবে আলাদা আলাদা করে কি কি ইলেকট্রোলাইট থাকে। তো ইন্টারসেলুলার ফ্লুইড মানে সেলের ভিতরে কি কি থাকে, এক্সট্রাসেলুলার ফ্লুইডকে আবার ভাগ করা হয়েছে প্লাজমা অ্যান্ড ইন্টারস্টিশিয়াল স্পেস দিয়ে। এখন সোডিয়াম আমাদের প্রধান ইলেকট্রোলাইট, যদি ধরি সোডিয়ামের মাত্রাটা ইন্টারসেলুলার স্পেস ফ্লুইড, দ্যাট মিনস সেলের ভিতরে সোডিয়ামের পরিমাণটা কম থাকে, এক্সট্রাসেলুলার ফ্লুইডে সোডিয়ামটা বেশি থাকে 140। মেজর ক্যাটায়ন হচ্ছে আমার এক্সট্রাসেলুলার ফ্লুইডের সোডিয়াম। অ্যান্ড পটাশিয়াম বেশি থাকে সেলের ভিতরে
ঠিক আছে, ইন্টারসেলুলার ফ্লুইড। এক্সট্রাসেলুলার স্পেসে পটাশিয়াম মাত্রাটা কিন্তু কম থাকে 3.7। ক্লোরাইডও তাই, ক্লোরাইড হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইডে কম 3, এক্সট্রাসেলুলার ফ্লুইড 102। বাইকার্বনেট ইন্টারসেলুলার স্পেসে 10 অ্যান্ড এখানে হচ্ছে 28। ক্যালসিয়াম লেস দেন 0.01 অ্যান্ড এক্সট্রাসেলুলার ফ্লুইডে ক্যালসিয়াম হচ্ছে 1.2। এখানে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, দ্যাট মিনস প্লাজমা অ্যান্ড ইন্টারস্টিশিয়াল স্পেস। তো প্লাজমা অ্যান্ড ইন্টারস্টিশিয়াল স্পেসের ক্ষেত্রে অলমোস্ট সেমই থাকে, কাছাকাছি থাকে, যেহেতু এটা এক্সট্রাসেলুলার ফ্লুইড। মেজরলি আমরা মনে রাখবো ইন্টারসেলুলার ফ্লুইডে ইলেকট্রোলাইট কন্টেনিংগুলো কী কী থাকে, এক্সট্রাসেলুলার ফ্লুইডে কী কী থাকে। এই ব্যালেন্সটা আমাদের কেন জানা দরকার? জানা দরকার আছে কারণ বিভিন্ন সময় ফ্লুইড ব্যালেন্স করতে গেলে আমরা কী ধরনের ফ্লুইড রিপ্লেসমেন্ট করব, তখন এই হিসেবটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা আমরা এটা আসলে মুখস্থ করতে হবে, এখানে বোঝার কিছু নাই। তারপর নেক্সট আসে, আর ইন্টারসেলুলার ফ্লুইড অ্যান্ড এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে মেজর ডিফারেন্সটা কি? ইন্টারসেলুলার ফ্লুইড হ্যাজ মোর প্রোটিন, সেলের ভিতর প্রোটিন বেশি থাকে, বাট এক্সট্রাসেলুলার ফ্লুইডে ইন্টারস্টিশিয়াল স্পেসে কিন্তু কোনো প্রোটিন থাকে না। হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল স্পেস মানে ইন বিটুইন সেলে কিন্তু কোনো প্রোটিন থাকে না। প্রোটিন প্রেজেন্ট ইন প্লাজমা, মানে ইন্টারভাস্কুলার স্পেসে প্রোটিনটা থাকে। আর এখানে মেজর ইলেকট্রোলাইট হচ্ছে পটাশিয়াম ইন্টারসেলুলার ফ্লুইডের ক্ষেত্রে। আর এক্সট্রাসেলুলার ফ্লুইডের ক্ষেত্রে পটাশিয়ামটা কম থাকে এবং ইন্টারসেলুলার ফ্লুইডে সোডিয়ামটা কম থাকে আর সোডিয়ামটা অনেক বেশি থাকে। এই দুটি ইলেকট্রোলাইটে আমাদের পরবর্তীতে আয়ন এক্সচেঞ্জ এবং বিভিন্ন ধরনের আয়ন ট্রান্সপোর্টের ক্ষেত্রে এগুলো লাগে। সে কারণে আমরা এইটা বিশেষ করে মনে রাখতেই হবে। তারপর আসি ফসফেট। ইন্টারসেলুলার ফ্লুইডে মোর ফসফেট থাকে, এক্সট্রাসেলুলার ফ্লুইডে মোর ক্লোরাইড আয়ন থাকে, যদি আয়নের মাত্রা দিয়ে হিসেব করি। ঠিক আছে, মেইনলি আমরা দেখবো সোডিয়াম অ্যান্ড পটাশিয়ামটা, এটা অবশ্যই মনে রাখতে হবে যে ইন্টারসেলুলার ফ্লুইডে মেজর ইলেকট্রোলাইট হচ্ছে পটাশিয়াম অ্যান্ড এক্সট্রাসেলুলার ফ্লুইডে মেজর ইলেকট্রোলাইট হচ্ছে সোডিয়াম। আচ্ছা, ইলেকট্রোলাইটের কাজ কি? আসলে ইলেকট্রোলাইটের কাজটা যদি ধরি, যে ইলেকট্রোলাইটের কাজ হচ্ছে কিছু জেনারেল ফাংশন আছে, কিছু স্পেসিফিক ফাংশন আছে। স্পেসিফিক ফাংশনগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, বাট জেনারেল ফাংশন হচ্ছে কি মেইনলি আমাদের বডির যে হোমিওস্ট্যাটিক এনভায়রনমেন্টে মেনটেন করে হচ্ছে ইলেকট্রোলাইট। ঠিক আছে, এবং আরেকটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অ্যান্ড অ্যাকশন পটেনশিয়াল মেনটেন করে, কনসার্ন উইথ নিউরোমাসকুলার ইরিটেবিলিটি, এক্সাইটেবিলিটি অ্যান্ড টিস্যু ফাংশন। এটা হচ্ছে জেনারেল কাজ, সব ইলেকট্রোলাইট মিলে এই কাজটা করে। আর স্পেসিফিক ফাংশন যেন আমরা জানি ক্যালসিয়াম স্পেসিফিকলি কোয়াগুলেশন অ্যান্ড বোন মিনারেলাইজেশনে লাগে, এবং বাফার মেনটেন করে কিছু ইলেকট্রোলাইট যেমন বাইকার্বনেট অ্যান্ড ফসফেট বাফার, কিছু কোফ্যাক্টর হিসেবে কাজ করে যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক। আর পটাশিয়ামের কিছু ইন্ডিভিজুয়াল কাজ আছে। সোডিয়ামের কাজ হচ্ছে মেইনলি ফ্লুইডটাকে ধরে রাখা এক্সট্রাসেলুলার স্পেসে। সেই জন্য স্পেসিফিক কিছু ফাংশন আছে, আর জেনারেল ফাংশন এটা সবাই মিলেই ব্যালেন্সটা মেনটেন করতে হয়। সেজন্য দুটো ভাগে ভাগ করা হয়েছে, জেনারেল অ্যান্ড স্পেসিফিক ফাংশন। আচ্ছা, এখানে কিছু টিপ মানে পয়েন্টস আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন একটা পয়েন্ট হচ্ছে কি ওয়াটার লস। ওয়াটার লস মানে কি, পানি যখন শরীর থেকে বের হয়ে যাবে, তো ওয়াটার লস আলটিমেটলি কি কি ইন্ডিকেট করে? আলটিমেটলি ওয়াটার লস ইট রেজাল্ট ডিক্রিজ ভলিউম অফ বোথ এক্সট্রাসেলুলার ফ্লুইড অ্যান্ড ইন্টারসেলুলার ফ্লুইড। যখন শরীর থেকে পানি বের হয়ে যাবে, পানি বের হওয়ার কারণে আলটিমেটলি এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকেও পানি কমে যাবে, ইন্টারসেলুলার ফ্লুইড থেকেও কমে যাবে, কারণ মানুষের বডিতে একটা, এই বডি থেকে ফ্লুইড বের হয়ে গেছে। আলটিমেটলি দুই জায়গাতে ফ্লুইডের ঘাটতি হবে। তারপর আসি ওয়াটার গেইন। যখন ওয়াটার কোনো কারণে বেশি হবে, বিভিন্ন হয়তো অনেক বেশি পানি সে খেলো, অথবা অনেক বেশি ম্যাসিভ ফ্লুইড ট্রান্সমিশন হলো, বা কোনো ডিজিজের কারণে ফ্লুইড রিটেনশন হচ্ছে, তো যখন ফ্লুইড বডিতে জমা হবে তখন বোথ এক্সট্রাসেলুলার ফ্লুইড আর ইন্টারসেলুলার ফ্লুইড দুটোতেই জমা হবে। ঠিক আছে, কাজে ওয়াটার লস ইন্ডিকেট দু জায়গা থেকেই লস হবে, গেইনের ক্ষেত্রে দু জায়গাতেই গেইন হবে। তারপর সোডিয়াম লস অর গেইন ইজ অলওয়েজ অ্যাকম্পানিড বাই ওয়াটার লস অর গেইন, এবং ওয়াটার ব্যালেন্সের সাথে সোডিয়ামটা ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, সোডিয়াম লস অর গেইন ইজ অলওয়েজ অ্যাকম্পানিড বাই ওয়াটার লস অর গেইন। অ্যান্ড লস অফ ইন্টারসেলুলার ফ্লুইড কজেস সেলুলার ডিসফাংশন। ইন্টারসেলুলার ফ্লুইড যখন কমে যাবে, যেমন কোনো কারণে যদি প্রথমে এক্সট্রাসেলুলার ফ্লুইড লস হলো, এক্সট্রাসেলুলার অসমোলাইট হাইপারঅসমোলার এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো, তখন দেখা যাচ্ছে যে ইন্টারসেলুলার স্পেস থেকেও বা সেলের ভিতর থেকে ফ্লুইডটা বাইরে চলে আসছে, তখন আলটিমেটলি সেলুলার ডিসফাংশন হয়। অ্যান্ড প্রথমে যখন এক্সট্রাসেলুলার ফ্লুইডটা লস হয় তখন ফার্স্ট ম্যানিফেস্টেশন হয় ডিহাইড্রেশনের মাধ্যমে। তারপর সেই রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু অসমোরেগুলেশন অ্যান্ড সোডিয়াম ব্যালেন্স, মানে ওয়াটার ব্যালেন্সটা আলটিমেটলি সোডিয়াম ব্যালেন্স অ্যান্ড অসমোরেগুলেশনে পার্টিসিপেট করে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভলিউম ডিসঅর্ডার মিনস দ্য ডিসঅর্ডার অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড, নট ইন্টারসেলুলার ফ্লুইড। ভলিউম ডিসঅর্ডার যেগুলো আমরা বলি, যেমন হাইপার ভলিউমিয়া, ইডিমা, ডিহাইড্রেশন, এই সবগুলোই হচ্ছে ডিসঅর্ডার অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড। এক্সট্রাসেলুলার ফ্লুইডটা আগে লস হয়, তারপরে এসে ইন্টারসেলুলার ফ্লুইড এখানে পার্টিসিপেট করে কম্পেনসেশন করতে এসে। আচ্ছা, এখন হোমিওস্টেসিসটা কি? বডি হোমিওস্টেসিস মেনটেন করে আসলে চারটা জিনিস দিয়ে বডি হোমিওস্টেসিসটা মেনটেন হয়।
দ্যাট ইজ একটা হচ্ছে যে বডি হোমিওস্ট্যাসিস মেনটেন করতে হলে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড ব্যালেন্স থাকতে হবে। এই ফ্লুইড ব্যালেন্সটা সেম থাকতে হবে, ইন্টারসেলুলার স্পেস অ্যান্ড এক্সট্রাসেলুলার স্পেসের ফ্লুইডটা সেম থাকতে হবে, অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক থাকতে হবে, অসমোটিক ব্যালেন্সটা অসমোটিক ইকুইলিব্রিয়াম মেনটেন করতে হবে, অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। কাজে এই 4টা ব্যালেন্স মিলেই আমার বডি হোমিওস্ট্যাসিক এনভায়রনমেন্ট বিরাজ করে এবং হোমিওস্ট্যাসিসটা মেনটেন হয়। আচ্ছা, এখন আসি ফ্লুইড ব্যালেন্স। ফ্লুইড ব্যালেন্সের ক্ষেত্রে আমরা জানি যে জেনারেল কনসেপ্ট আমাদের কি, জেনারেল কনসেপ্ট হচ্ছে ইনটেক ইকুয়াল টু আউটপুট, দ্যাট ইজ ফ্লুইড ব্যালেন্স। মানে ফ্লুইড ব্যালেন্সটা সমান আছে কিনা। কখনো আমরা টার্মটি ইউজ করি যে পজিটিভ ফ্লুইড ব্যালেন্স অ্যান্ড নেগেটিভ ফ্লুইড ব্যালেন্স। পজিটিভ ফ্লুইড ব্যালেন্স কখনো কিছু কিছু ক্ষেত্রে লাগে, যেমন হাইপার ক্যাটাবলিক স্টেজে লাগে, যেমন জ্বরের পেশেন্ট বা কোনো কারণে ফ্লুইড লস হচ্ছে, তখন আমরা পজিটিভ ব্যালেন্স করার চেষ্টা করি। আর নেগেটিভ ফ্লুইড ব্যালেন্স কখন করি, নেগেটিভ ফ্লুইড ব্যালেন্সটা করার চেষ্টা করি যখন দেখা যায় যে পেশেন্ট ইরিমেটাস থাকে, তখন আমাদের টার্গেট থাকে যে নেগেটিভ ফ্লুইড ব্যালেন্স করতে। মানে পেশেন্টের যত বেশি আউটপুট হবে আমরা ইনটেকটা কম দিব নেগেটিভ ফ্লুইড ব্যালেন্সের ক্ষেত্রে। তো ইউজুয়ালি আমরা যদি একটা নর্মাল হেলদি পার্সনের ক্ষেত্রে ইউজুয়ালি ইনটেক অ্যান্ড আউটপুটটা অলমোস্ট সেম সেম থাকে, হ্যাঁ, মানে ফ্লুইড ব্যালেন্সটা ইকুয়ালি মেনটেন হয়। সো ইনটেক কী কী হবে, ইনটেক আমরা কী কী করি, একটা হচ্ছে পানি খাই, তারপর খাবার যেগুলো খাই সেখান থেকে মেটাবলিজম হয়ে কিছু ফ্লুইড আমাদের বডিতে অ্যাড হয়, আবার বডির সেলুলার মেকানিজমের মাধ্যমে কিছু পানি তৈরি হয়। কাজে এই সব কিছু হচ্ছে আমার ইনটেক, মানে যা কিছু বডিতে অ্যাড হবে। আর আউটপুট হচ্ছে সোজা কথা মনে রাখার জন্য যা কিছু লস হচ্ছে, মানে শরীর থেকে যা বের হয়ে যাচ্ছে। একটা হচ্ছে সেন্সিবল লস, মানে যেগুলো আমরা জানি যেটা হচ্ছে, যেমন একটা হচ্ছে ইউরিনেশন, আর একটা হচ্ছে ডেফিকেশন আর ওন ড্রেনেজ, কোনো ড্রেন টিউব দেওয়া আছে, ঠিক আছে, অথবা ডায়রিয়া ভমিটিং এগুলো চলে আসবে যদি ডিজিজ কন্ডিশনে আসে। তারপর আসে ইনসেন্সিবল লস। ইনসেন্সিবল লস কি, যেগুলো আমরা টের পাই না, যেমন ইভাপোরেশন ফ্রম স্কিন অ্যান্ড রেসপিরেটরি লস ফ্রম লাংস, মানে শ্বাস এক্সেলে এয়ারের সাথে কিছু কিছু পানি বের হয়ে যায়, এটা খুবই মিনিমাম, কিন্তু এগুলো হচ্ছে ইনসেন্সিবল লস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই ছবিটা একটু দেখি এখানে। এই ছবিটা বায়োকেমিস্ট্রি মোজাম্মেল হক স্যারের বই থেকে নেওয়া। তো এখানে ছবিটি খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে দেখে ছবিটা আমি এখানে অ্যাড করছি। আমি বলেই দিলাম যে স্যারের বই থেকে আমি ছবিটা তুলে আমি এখানে অ্যাড করছি। আচ্ছা, এখানে দেওয়া আছে যে টোটাল বডি ওয়াটার, টোটাল বডি ওয়াটার ইন কী কী দিয়ে হচ্ছে। ইন হচ্ছে যেমন ড্রিঙ্কস, আমরা অ্যাপ্রক্সিমেটলি ডেইলি যদি 1600 মতো পানি খাই, খুব হয়তো 2 লিটার খাওয়া হতে পারে। তারপর আসে যে ফুড ওয়াটার, মানে যে খাবারগুলো খাই আমরা 3 বেলা ব্যালেন্স ডায়েটে, সেখান থেকে 600 ml এর মতো পানি আমাদের টোটাল বডি ওয়াটার অ্যাড হয় ডেইলি। দেন মেটাবলিক ওয়াটার 350 ml। মেটাবলিক ওয়াটার 350 ml মানে কি, আমরা যে বডিতে কন্টিনিউয়াস সেলুলার মেটাবলিজম চলে, সেখান থেকে 350 ml এর মতো অ্যাপ্রক্সিমেটলি ফ্লুইড টোটাল বডি ওয়াটার ইন হয়, এটা হচ্ছে আমার ইনটেক। অ্যান্ড আউটপুট কি, আউটপুট হচ্ছে পার্সপিরেশন, যেটা আমার ইনসেন্সিবল লস। দেন সেন্সিবল লস হচ্ছে ইউরিন 1500 ml, স্টুল 150 ml, অ্যান্ড ট্রান্সপিরেশন 400 ml, ঠিক আছে। এটা হচ্ছে আমার আউটপুট। দিস ইজ টোটাল বডি ওয়াটারের একটি অ্যাপ্রক্সিমেটলি হিসাব, ইনটেক অ্যান্ড আউটপুট দিয়ে একটা ব্যালেন্স দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে কিছু রেগুলেটরি মেকানিজম আছে, ওয়াটার রেগুলেটরি, মানে আমাদের বডিতে যখনই কোনো একটা ইমব্যালেন্স হয় তখন বডিতে নিজস্ব মেকানিজমে সেগুলো কারেকশন করা শুরু করে, বা বডি হেমোস্টেসিস এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য এই মেকানিজমগুলো স্টার্ট হয়ে যায়। যেমন রেগুলেটরি মেকানিজম আমাদের বডিতে আছে, একটা হচ্ছে ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স, একটা হচ্ছে ভলিউম রিসেপ্টর, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, যেটা আমরা সব ক্ষেত্রেই জানি এটা আমাদের লাগে। তারপর আরেকটা হচ্ছে অ্যান্টিডায়োটিক হরমোন, দ্যাট ইজ এডিএইচ, হ্যাঁ। কাজে এই 4টা রিসেপ্টর আমাদের বডি ফ্লুইড এবং বডি অসমোলজির ক্ষেত্রে এই রিসেপ্টর এই মেকানিজমগুলো কাজ করে হোমিওস্ট্যাটিক এনভায়রনমেন্ট মেনটেন করার জন্য। এখন আসি ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স। ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সটা কখন অ্যাক্টিভেটেড হয়, রেসপন্ড টু আ ফল ইন আর্টেরিয়াল ব্লাড প্রেশার, যখন আর কি আমার ভলিউম লস হচ্ছে, এক্সট্রাসেলুলার ফ্লুইড লস হচ্ছে, তখন এটা রেসপন্ড করে লোকেটেড ইন দ্য অ্যাট্রিয়াল ওয়াল, ভেনা ক্যাভা, অ্যাওটিক আর্চ অ্যান্ড ক্যারোটিড সাইনাস, মানে যখন আমার ইন্টারভাস্কুলার ফ্লুইডটা লস হচ্ছে তখনই এই আমার অ্যাট্রিয়াল ওয়ালে এই সেন্সরগুলো রিসেপ্টরগুলো থাকে, এরা অ্যাক্টিভেটেড হয়ে যায়। অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে কী করে, কনস্ট্রিক্ট অ্যাফারেন্ট আর্টেরিওল অফ দ্য কিডনি রেজাল্টিং রিটেনশন অফ ফ্লুইড। দ্যাট মিনস আর্টেরিওলগুলোকে কনস্ট্রিকশন করে ফ্লুইড রিটেনশন করার চেষ্টা করে, মানে বডি তার ফ্লুইডটাকে ধরে রাখার চেষ্টা করে, ঠিক আছে, ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সের মাধ্যমে। আচ্ছা, তারপর আসি ভলিউম রিসেপ্টর। ভলিউম রিসেপ্টরটা কি, ভলিউম রিসেপ্টর কখন অ্যাক্টিভেটেড হয়, যখন এক্সেস ফ্লুইড বডিতে অ্যাড হয়। দ্যাট মিনস রেসপন্ড টু ফ্লুইড এক্সেস ইন দ্য অ্যাট্রিয়া অ্যান্ড গ্রেট ভেসেলস। বড় বড় ভেসেলগুলোতে রিসেপ্টরটা থাকে, যখন অতিমাত্রার ফ্লুইড আমরা দেই তখন এই রিসেপ্টরগুলো চেষ্টা করে এক্সট্রা ফ্লুইড অ্যাকোমোডেট না করতে, অ্যাক্টিভেটেড হয়ে। এটা কি করে, স্টিমুলেশন অফ দিস রিসেপ্টরস ক্রিয়েট এ স্ট্রং রেনাল রেসপন্স দ্যাট ইনক্রিজ দ্য ইউরিন আউটপুট। মানে রেনাল রেসপন্সটা বাড়িয়ে দিয়ে ইউরিন আউটপুটটা বাড়িয়ে ফেলে। যেমন আমরা কি করি, অনেক বেশি পানি খেলে কি হয়, একটু পরে আমরা বাথরুমে দৌড়াই, তাই না।
এটা হয় অ্যাকচুয়ালি ভলিউম রিসেপ্টরের মাধ্যমে। আবার কোনো কারণে দেখা যায় ফ্লুইড লস হচ্ছে, ডায়রিয়া হলো, বমি হলো, ফ্লুইড লস হয়ে গেল। ফ্লুইড লস হওয়ার কারণে তখন আমার বায়ো রিসেপ্টরের মাধ্যমে আর্টারিগুলো কনস্ট্রিক্টেড হয়ে ফ্লুইড বডিতে ধরে রাখার চেষ্টা করে। আচ্ছা, তারপর আসি রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। এটার সাথে আমরা সবাই পরিচিত। রেনিনটা কি? এনজাইম সিক্রেটেড বাই কিডনি when arterial pressure or volume drops interact with angiotensinogen to form angiotensin 1. Angiotensin 1 হচ্ছে vasoconstrictor, হ্যাঁ? Angiotensin 1 is converted in lungs to angiotensin 2 by angiotensin converting enzyme ACE. It produces vasoconstriction to elevate blood pressure. তো বেসিক্যালি এনজিওটেনসিন 2 এই কাজটা কি করে? এনজিওটেনসিন 1 থেকে এনজিওটেনসিন 2 হলো, এনজিওটেনসিন 2 হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করার মাধ্যমে ব্লাড প্রেশারটাকে, ভলিউমটাকে বাড়িয়ে রাখবে। এই কারণে আমরা যখন পেশেন্টের ব্লাড প্রেশার বেশি থাকে আমরা কমনলি ইউজ করি কি? এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, যে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগগুলো আমরা ইউজ করি বিপি কমানোর জন্য, মানে এসি ইনহিবিটর বা এআরবি ইউজ করি। যাই হোক, তো এনজিওটেনসিন 1 থেকে 2 হলো, 2 কাজ হচ্ছে ভেসোকনস্ট্রিক্ট করে ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে রাখা। অ্যান্ড স্টিমুলেট অলসো আরেকটা কাজ করে এখানে, অ্যাড্রিনাল কর্টেক্সকে স্টিমুলেট করে অ্যালডোস্টেরন সিক্রেশন করে। এই অ্যালডোস্টেরনও ফ্লুইড রিটেনশন করে রাখে। কাজে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম একই সাথে অ্যাক্টিভেটেড হয়ে রেনিন থেকে এনজিওটেনসিন 2 হলো, 2 এ ভেসোকনস্ট্রিকশন করার মাধ্যমে ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে রাখলো। অ্যান্ড অ্যালডোস্টেরন কি করলো? অ্যালডোস্টেরনও মিনারেলো কর্টিকয়েড, এটা মিনারেলো কর্টিকয়েডটাও সে ফ্লুইড রিটেনশন করে বডিতে। কাজে রেনিন এনজিওটেনসিনের মাধ্যমে অ্যালডোস্টেরন যখন আসে, অ্যালডোস্টেরন কি করে? এটি মিনারেলো কর্টিকয়েড দ্যাট কন্ট্রোল সোডিয়াম and potassium blood level and increase chloride and bicarbonate concentration and fluid volume. অলমোস্ট এই মিনারেলসগুলোকে ধরে রেখে ফ্লুইড ভলিউমটাকে বাড়ানোর চেষ্টা করে। তারপর আরেকটা ভাবে অ্যালডোস্টেরন মেকানিজমটা অ্যাক্টিভেটেড হয়, সেটা হচ্ছে যে যদি কোনো কারণে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে হয়, যদি কোনো কারণে সোডিয়াম এবং এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে সোডিয়ামটা কমে গেছে, সোডিয়ামটা কমে গেলে ফ্লুইড যখন কমে যায় তখন এসিটিএস সিক্রেশন হয় অ্যান্টিপিটিউটারি দিয়ে। এই এসিটিএস সিক্রেশনটা কি হয়? তখন স্টিমুলেট করে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন সিক্রেশনের জন্য। তখন এই যে অ্যালডোস্টেরন সিক্রেশন হয় সে ফ্লুইড অ্যান্ড সোডিয়াম রিটেনশন করে। এটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে, মানে অ্যালডোস্টেরন দুইভাবে অ্যাক্টিভেট হতে পারে। একটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন সিস্টেমের মাধ্যমে, আরেকটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে যখন আমাদের বডিতে হাইপোভলিউমিয়া হয় তখন। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোন। অ্যান্টিডায়াবেটিক হরমোনের আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন। অনেকে হয়তো একটু বিরক্ত হতে পারে যে এত বেসিক কেন বলছি। তো এই বেসিকগুলো কিন্তু আমাদের খুব কনফিউশন ক্রিয়েট করে, সে কারণে এই বেসিকগুলো একটু বলা, যাতে আমাদের কনসেপশন ক্লিয়ারের জন্য। বেসিক্যালি এটা হয়তো আপাত দৃষ্টিতে মনে হবে যে এই টপিকসগুলো, এই হরমোন, এই বায়োরিসেপ্ট, এগুলো আমার ক্লিনিক্যালি লাগবে না, কিন্তু একটু যদি কনসেপশনটা ক্লিয়ার থাকে তাহলে আমি খুব সুন্দরভাবে ফ্লুইড ব্যালেন্স, ইলেকট্রোড ব্যালেন্সটা বুঝতে পারবো। হ্যাঁ, অনেক সময় আমরা মুখস্থ করি হাইপোটোনিক, হাইপারটোনিক, আইসোটোনিক, তো এই মুখস্থটা যাতে করা না লাগে, আমরা যদি বুঝতে পারি, সে কারণেই এই বেসিকটা বলা। ঠিক আছে? আচ্ছা, এখন আসি অ্যান্টিডায়াবেটিক হরমোন। অ্যান্টিডায়াবেটিক হরমোন অলসো কল্ড vasopressin, released by posterior pituitary when there is a need to restore intravascular fluid volume. Release is triggered by osmoreceptor in the third center of the hypothalamus. তো এটা osmoreceptor দিয়ে স্টিমুলেশন হচ্ছে, স্টিমুলেশন হওয়ার পর সিক্রেশন হয় হাইপোথ্যালামাস থেকে। তো এর কাজ কি? যখন বডিতে ভলিউমটা বেশি থাকে, মানে ফ্লুইড ভলিউম বেশি থাকে, তখন এর সিক্রেশনটা কম থাকে। কারণ কি? এটা কিন্তু আরেকটা নাম হচ্ছে অ্যান্টি ডায়োরেটিক হরমোন, মানে সে ডায়োরেসিস হতে দেয় না। দ্যাট মিনস এটা ডায়োরেসিসটা কমাচ্ছে, মানে ইউরিনেশনটা কমিয়ে দিচ্ছে। যেহেতু এখানে ইউরিনেশনটা কমিয়ে দিচ্ছে, সে কারণে যখন ভলিউম বেশি থাকে তখন এটা ইনহিবিটেড থাকে, কারণ তখন ইউরিন বেশি বেশি তৈরি হয়। অ্যান্ড ভলিউম যখন কম থাকে তখন, মানে ফ্লুইড ভলিউম ডেফিসিট যখন থাকে, ভলিউম কম থাকে, তখন এডিএস সিক্রেশনটা বেশি হয়। এডিএস সিক্রেশনটা বেশি হয়ে কী করে? সে কিডনি থেকে ফ্লুইড বের করতে দেয় না। ঠিক আছে? কারণ এর নামটাতেই বোঝা যাচ্ছে কাজটা কি, যে এটা অ্যান্টি ডায়োরেটিক হরমোন, মানে ফ্লুইড লস হতে দেয় না। ঠিক আছে? আজ আমার মেকানিজম গেল। এখন আসি ফ্লুইড টাইপ। আমরা যে এই যে মেকানিজমগুলোতে আসছি, যে কোন ফ্লুইডে কি দেব না দিব, কিভাবে কি দিব, বেসিক টাইপ হচ্ছে যে ফ্লুইড টাইপগুলো কখন লাগে। আমরা তো প্রথমে বুঝে নিলাম যে আইসোটনিক, তারপর হচ্ছে আইসোটনিক মানে সমান সমান, তারপর হচ্ছে হাইপোটনিক মানে টনিসিটি কম, হাইপারটনিক মানে টনিসিটি বেশি। এই সিচুয়েশনগুলো ক্রিয়েট হয় যখন কোনো একটা ফ্লুইড লস হয়। তো ফ্লুইড যখন বডি থেকে লস হয়, মানে বডি থেকে ভলিউম লস হচ্ছে, অ্যাকচুয়ালি কথাটা হবে ভলিউম লস। ভলিউম লস হলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, একই সাথে ওয়াটার ব্যালেন্সটা ডিস্টারবেন্স হয়। তো এইটাকে আমাকে রিপ্লেস করতে হয় ফ্লুইড দিয়ে। তো এখন কাকে কি ফ্লুইড দিব, কাকে কি ফ্লুইড দিব, এই জিনিসটা মানে আমাদেরকে সিলেক্ট করতে গেলেই আমরা প্রবলেমে পড়ে যাই।
তো কাকে কি ফ্লুইড দেবো আমরা গ্রসলি যদি হিসাব করি, তো ফ্লুইডের আমরা দুটো মানে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা যায়। তো বেসিক ক্লাসিফিকেশন দুইটা, একটা হচ্ছে ক্রিস্টালয়েড আর একটা হচ্ছে কলয়েড। হ্যাঁ, ক্রিস্টালয়েড অ্যান্ড কলয়েডটা কি জিনিস আমি নেক্সট আসছি। একটা হচ্ছে যে ক্রিস্টালয়েড ক্রিস্টালয়েড এবং কলয়েডের সংজ্ঞাটা আমরা সবাই জানি, তারপর একটু মেমোরাইজ করার চেষ্টা করি। ক্রিস্টালয়েড আইভি সলিউশন কন্টেন স্মল মলিকুলস দ্যাট ফ্লো ইজিলি অ্যাক্রস সেমি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে, মানে ইজিলি এটা বডি ফ্লুইড হোমিওস্ট্যাসিস মেনটেন করতে সাহায্য করে, ইজিলি অ্যাক্রস সেমি পারমিয়েবল মেমব্রেন। নর্মাল ফ্লুইড লস হলে আমরা অ্যাকচুয়ালি ক্রিস্টালয়েড ইউজ করি। দে আর ক্যাটাগরাইজড অ্যাকর্ডিং টু দেয়ার রিলেটিভ টনিসিটি ইন রিলেশন টু দ্য প্লাজমা। তো প্লাজমার সাথে এই টনিসিটিটা কেমন সে অনুযায়ী এই ফ্লুইডগুলোকে আমরা ভাগ করি। এখানে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আইসোটনিক, আরেকটা হচ্ছে হাইপোটনিক, আরেকটা হচ্ছে হাইপারটনিক। তো আইসোটনিক ফ্লুইডটা কি? আইসোটনিক আইভি সলিউশন দ্যাট হ্যাভ দ্য সেম কনসেন্ট্রেশন অফ সলিউট অ্যাজ ব্লাড প্লাজমা। মানে এই ফ্লুইডটা দিলে আমার বডিতে কোনো অসমোলারিটি চেঞ্জ হবে না। মানে বডির যে অসমোলারিটি আছে আমরা যেটা জানলাম যে 280 to 300, অলমোস্ট আইসোটনিক ফ্লুইডের কম্পোজিশনটাও 280 to 300। তো আইসোটনিক আইভি ফ্লুইড দিলে বডির অসমোলারিটিতে কোনো চেঞ্জ হবে না, সেজন্য আমরা সবসময় চেষ্টা করব যদি ব্লাইন্ডলি কোনো ফ্লুইড দিতে হয় সেক্ষেত্রে আইসোটনিক ফ্লুইডটা দিতে। এবং ওয়ার্ডে যখন কোনো পেশেন্ট আমরা পাই দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি ব্লাড প্রেশার কম নিয়ে আসছে, আমার হাতে যদি কিছু নাও থাকে আমরা শুরুতে কী করবো, চেষ্টা করবো আইসোটনিক ফ্লুইড একটা রিপ্লেস করতে। বা কোনো কারণে হেমোরেজ নিয়ে আসছে, ব্লিডিং নিয়ে আসছে, সেক্ষেত্রে আমরা প্রথমেই চেষ্টা করবো আইসোটনিক ফ্লুইডটা দিতে। দ্যাট মিনস অলওয়েজ সাপ্লিমেন্ট করবো ক্রিস্টালয়েড দিয়ে, এবং ক্রিস্টালয়েডের মধ্যে আইসোটনিকটা হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস, যেহেতু এর টনিসিটিটা ব্লাডের প্লাজমার মতো সেম। বিশেষ যেমন আমরা বেশি গন্ডগোল করি যেমন স্ট্রোকের ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্সিটি কষাতে দিতে হয়, সেক্ষেত্রে যদি কোনো কনফিউশন থাকে আমাদের চয়েস অফ ফ্লুইড হবে আইসোটনিক ফ্লুইড। হ্যাঁ, তারপর হচ্ছে হাইপোটনিক সলিউশন হ্যাভ লেজার কনসেন্ট্রেশন অফ সলিড দেন প্লাজমা, মানে প্লাজমার চেয়ে টনিসিটিটা কম। হ্যাঁ, তাহলে হাইপোটনিক ফ্লুইডটা আমরা কখন দিব? প্লাজমার সাথে কিন্তু এই টনিসিটি মিলছে না, তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমার হাইপোটনিক ফ্লুইড দেওয়া লাগে। হ্যাঁ, হাইপোটনিক ফ্লুইড আমরা তখনই দিব যখন বডিতে হাইপার অসমোলার স্টেট ক্রিয়েট হবে, যেমন বডিতে কোনো কারণে ফ্লুইড লস হয়েছে বা কোনো কারণে ফ্লুইড লস হয়ে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে। সাপোজ পেশেন্টের যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বা হংকের পেশেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, হংকের পেশেন্টের ক্ষেত্রে অনেক বেশি অসমোলারিটি থাকে। হ্যাঁ, অসমোলারিটি যেহেতু অনেক বেশি থাকে তখন আমাকে চেষ্টা করতে হবে এই অসমোলারিটিটাকে ব্যালেন্সটাকে ইকুয়াল করার জন্য, তখন আমি হাইপোটনিক ফ্লুইডটা দিব। ঠিক আছে, অথবা সিভিয়ার হাইপারন্যাট্রিমিয়া নিয়ে কোনো পেশেন্ট আসছে, হাইপারন্যাট্রিমিয়ার পেশেন্ট একে যদি আমি আইসোটনিক ফ্লুইড ট্রান্সফিউজ করি, দ্যাট মিনস সাপোজ নর্মাল 0.9% নর্মাল স্যালাইন সোডিয়াম ক্লোরাইড যদি দেই, মানে নর্মাল স্যালাইন বলি যেটা আমরা, নর্মাল স্যালাইন যদি দেই সেক্ষেত্রে কী হবে, সোডিয়ামের লেভেলটা আরও বেড়ে যাবে। মানে একে তো হাইপারন্যাট্রিমিয়া, এর উপরে আমি সোডিয়াম বেশি আছে, মানে যেহেতু টনিসিটি সমান সেক্ষেত্রে এখানে সোডিয়ামের মাত্রাটা কিন্তু মোটামুটি বেশি থাকে এক্সট্রাসেলুলার ফ্লুইডের মতোই। এই ফ্লুইডটা যদি আমি ট্রান্সফিউজ করি তাহলে কী হবে, হাইপারন্যাট্রিমিয়ার পেশেন্টকে যদি আইসোটনিক ফ্লুইড দেই, আমি কি করলাম, উল্টো পেশেন্টের ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে গিয়ে পেশেন্টের কন্ডিশনটাকে আরও বেশি খারাপ করে ফেলছি আমি। ঠিক আছে, কাজেই আমাকে ফ্লুইড দেওয়ার আগে হাইপোটনিক ফ্লুইডের কিছু স্পেসিফিক ইন্ডিকেশন আছে। তারপর আসি হাইপারটনিক সলিউশন হ্যাভ গ্রেটার কনসেন্ট্রেশন অফ সলিড দেন প্লাজমা। হাইপারটনিক সলিউশনের ক্ষেত্রে এখানে অসমোলারিটি বা টনিসিটিটা প্লাজমার চেয়ে অনেক বেশি থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের হাইপারটনিক সলিউশন ইউজ করতে হয়। কখন আমরা হাইপারটনিক সলিউশন ইউজ করি, যেমন সাপোজ একটা পেশেন্ট আমাদের কাছে এসছে, স্ট্রোকের পেশেন্ট এসছে, সিটি স্ক্যানে দেখা গেল হিউজ সেরেব্রাল ইডিমা আছে, বা সাবারেকার হেমোরেজ হয়েছে, বা কোনো কারণ বিশাল স্ট্রোক হয়েছে, ম্যাসিভ হেমোরেজ আছে হয়ে পেশেন্টের সেরেব্রাল ইডিমা আছে, ভেন্ট্রিকুলার শিফট আছে। এই ক্ষেত্রে যে এই সেলুলার ইডিমাটা আমাকে কমাতে হবে। এই কমানোটা মানে সেলের ভিতর থেকে ফ্লুইডটাকে বের করতে হবে। তো সেলের ভিতর থেকে ফ্লুইডটা আমি তখনই বের হবে যখন আমি এই যে ইডিমাটা বেশি আছে সেলের ভিতরে, মানে সেলুলার ইডিমা আছে, যখন আমি এমন কোনো ফ্লুইড দিব এক্সট্রাসেলুলার স্পেসে, মানে আমি যখন পেশেন্টকে আইভি ইনফিউশন দিব যার টনিসিটি আমার ইন্ট্রাসেলুলার টনিসিটি মানে আইসোটোনের চেয়েও বেশি, তো যদি সেই টনিসিটিটা বেশি দেই, সাপোজ একটা পেশেন্ট স্ট্রোকের পেশেন্ট তো বললামই, তাকে আমরা ম্যানিটল দিলাম বা 3% সোডিয়াম ক্লোরাইড দিলাম, মানে হাইপার অসমোলার ফ্লুইড দিলাম। যখনই হাইপার অসমোলার ফ্লুইড ট্রান্সফিউজ করব তখন দেখা যাবে যে এক্সট্রা সেলুলার স্পেসে অসমোলারিটিটা অনেক বেড়ে যাবে। তো আগেই বলেছিলাম যে যখন বডিতে কোনো একটা কম্পার্টমেন্টে অসমোলারিটি বেশি থাকে তখন বডি সেটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে। তো আমি এই থিওরিতেই হাইপারটনিক ফ্লুইডটা দিলাম, মানে হাইপার অসমোলার সলিউশনটা দিলাম। তো দেওয়ার পর
যেটা হবে যে সেরেব্রাল ইডিমা যেহেতু আছে, আলটিমেটলি ইকুইলিব্রিয়াম মেনটেন করতে গিয়ে সেরেব্রাল ইডিমাটা মানে সেলুলার ইডিমাটা কিছুটা কমবে। তো সেলুলার ইডিমা যখন কমবে তখন দেখা যাবে যে পেশেন্টের ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট হবে। তো সে কারণে রেজড আইসিপিতে যখন সেরেব্রাল ইডিমা থাকে, আমরা যখন বলি যে সেরেব্রাল ইডিমা আছে, তখনই কিন্তু আমরা ম্যানিটল এবং অথবা 3% সোডিয়াম ক্লোরাইডকে আমরা ইউজ করি। মানে হাইপারটনিক সলিউশন দিয়ে এক্সট্রা সেলুলার ফ্লুইডের অসমোলাইটটা বাড়িয়ে দেই, যাতে ইন্ট্রাসেলুলার স্পেস থেকে ফ্লুইডটা চলে আসে, এসে ইডিমাটা কমে, ইকুইলিব্রিয়ামটা মেনটেন হয়। সেজন্য আমরা বলছি যে যদিও আমাদের আইসোটনিক ফ্লুইড আমাদের হাতে আছে, বাট হাইপোটনিক ফ্লুইডটাও কিন্তু আমাদের লাগবে কিছু কিছু ক্লিনিক্যাল কন্ডিশনে ম্যানেজ করতে, এবং হাইপারটনিক ফ্লুইডটাও কিন্তু আমাদের লাগবে। কাজে তিনটা ফ্লুইডের মানে কম্পোজিশন আমাদের জানতে হবে, কারণ তিনটা কিছু স্পেসিফিক ইন্ডিকেশন আছে। ঠিক আছে, এখন এক্সাম্পলে চলে আসে। আচ্ছা, এখানে একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দ্যাট ইজ হাইপারটনিকে কি হয়, হায়ার সলিড আউটসাইড, মানে সেলের বাইরে অনেক বেশি সলিউটের পরিমাণটা আছে, অ্যান্ড হায়ার ওয়াটার ইনসাইড, মানে টোনিসিটি বেশি। তখন কি হবে, যখন বাইরে টোনিসিটি বেশি থাকবে, সেল থেকে ফ্লুইডটা বের হয়ে যাবে, আলটিমেটলি কি হবে, সেলটা শ্রিঙ্কেজ করে যাবে। এই মেকানিজমটাই আমরা ইউজ করি ইন্ট্রাসেরেব্রাল ইডিমা বা সেরেব্রাল ইডিমা ক্ষেত্রে। হ্যাঁ, তারপর আসে আইসোটনিক। আইসোটনিক আমরা কোনো কারণে সামান্য ফ্লুইড লস হয়েছে, আমি তাকে কিছুটা ফ্লুইড রিপ্লেসমেন্ট দিব। এই আইসোটনিক ফ্লুইডের ক্ষেত্রে যেহেতু টোনিসিটি সমান, কাজে এখানে কোনো ওয়াটার এদিক সেদিক যাবে না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সলিড বা ওয়াটার ট্রান্সপোর্ট হবে না, এবং সেলুলার কোনো প্রবলেমও হবে না, সেলটা নর্মাল থাকবে। ঠিক আছে, এখন আসি হাইপোটনিক ফ্লুইড যদি আমরা দিই। হাইপোটনিক ফ্লুইড কোনো কারণে আমরা দিলাম, সাপোজ কোনো একটা পেশেন্টের তার এনপিও থাকবে, মানে অপার পোস্ট অপারেটিভলি পেশেন্ট নাথিং পার ওরাল থাকবে, তো তাকে আমি কন্টিনিউয়াসলি হাইপোটনিক ফ্লুইড দিচ্ছি। আলটিমেটলি 24 ঘন্টা যদি সে কন্টিনিউয়াস হাইপোটনিক ফ্লুইড পায়, একটা সময় গিয়ে দেখবো পেশেন্ট ড্রাউজি হয়ে গেছে। কেন ড্রাউজি হয়ে গেছে, কারণ আমি তার এক্সট্রা সেলুলার স্পেসে কন্টিনিউয়াসলি গত 3 দিন ধরে সাপোজ 5% দিয়ে যাচ্ছি, তো 3 দিন ধরে যে আমি হাইপোটনিক ফ্লুইডটা ট্রান্সফিউজ করছি, এই হাইপোটনিক ফ্লুইডটা ট্রান্সফিউজ করার কারণে দেখা যাবে যে সেলের এক্সট্রা সেলুলার স্পেসে টোনিসিটি কম, হাইপোটনিক টনিসিটি এখানে কম, আর এদিক দিয়ে মানে জিনিসটা পাতলা হাইপোটনিক, আর সেলের ভিতরে টনিসিটি বেশি। তো যেখানে বেশি টনিসিটি, মানে যেখানে হাইপার অসমোলার এনভায়রনমেন্ট আছে, সেখানে কি হবে, সলিড যেখানে বেশি ওয়াটার সেদিকে চলে যাবে, কাজেই হাইপোটনিক ফ্লুইড বেশি বেশি দিলে বেশি বেশি ওয়াটার সেলের ভিতরে ঢুকে যাবে, আলটিমেটলি কি হবে, সেলুলার ইডিমা হবে। সেলুলার ইডিমা হলে বেশি এফেক্টেড হয় কি, ব্রেন বেশি এফেক্টেড হয়। তো ব্রেন বেশি এফেক্টেড হওয়ার কারণে কি হবে, পেশেন্ট অজ্ঞান হয়ে যাবে, লেথার্জিক হয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে। সে কারণে একটা পেশেন্টকে যখন আমরা ফ্লুইড ট্রান্সফিউজ করব, তাকে ইন্ডিকেশন আছে কিনা হাইপোটনিক ফ্লুইডের, সেটা দেখে তারপর ট্রান্সফিউজ করব। ঠিক আছে, ইউজুয়ালি পোস্ট অপারেটিভলি আমরা আইসোটনিক ফ্লুইডটা দেওয়ার চেষ্টা করি। যে বেসিক মেকানিজম বুঝলাম, যে হাইপারটনিক ফ্লুইড ট্রান্সফিউজ দিলে কি হবে, সেল থেকে পানিটা বের হয়ে চলে আসবে, মানে এক্সট্রা সেলুলার স্পেসে তো আমি হাইপারটনিক ফ্লুইড ইনফিউজ করছি, কাজে সেলুলার সিঙ্ক হবে। তো এটা আমরা ভালো অর্থে ইউজ করি ইন্ট্রাসেরেব্রাল ইডিমা থাকে। ঠিক আছে, তো ম্যানিটল ইউজ করি, আমরা 3% সোডিয়াম ক্লোরাইড ইউজ করি। আর আইসোটনিকের ক্ষেত্রে কি হয়, আইসোটনিকের ক্ষেত্রে জাস্ট বডির ফ্লুইডটা মেনটেন হয়, এখানে সেলের কোনো প্রবলেম হয় না। আর হাইপোটনিকে কি হয়, যদি ইন্ডিকেশন উইদাউট ইন্ডিকেশন আমরা হাইপোটনিক ফ্লুইড এক্সেস দিই, সেক্ষেত্রে বেশি বেশি পানি সেলের ভিতর ঢুকে যায় এবং সেলটা সোয়েলেন হয়ে যায়, এবং আলটিমেটলি পেশেন্ট আরও ক্লিনিক্যালি ডিটোরিয়েট করে। ঠিক আছে, হয়তো পেশেন্ট একটা গলব্লাডার স্টোনে অপারেশন হয়েছে, এনপিও ছিল, তাকে আমরা এক্সেস হাইপোটনিক ফ্লুইড দিয়ে পেশেন্টকে অজ্ঞান বানায় ফেললাম। ঠিক আছে, ব্যাপারটা তাই হয় আসলে। আচ্ছা, নেক্সট আসি, এক্সাম্পলগুলো কী কী। এক্সাম্পল হচ্ছে যে আইসোটনিক ফ্লুইড 0.9% সোডিয়াম ক্লোরাইড, যেটা মোস্ট কমনলি ইউজ হয়, সবচেয়ে বেশি আমরা ইউজ করে থাকি নর্মাল স্যালাইন। ঠিক আছে, কোনো কিছু হলেই আমরা নর্মাল স্যালাইন দিই, যেমন নাক বন্ধ হয়ে আছে, বাচ্চাদেরকে কী দিই, নর্সল ড্রপ দিই। তারপর কোনো কি জায়গায় ক্লিন করতে হবে বা চোখের কোনো কিছু পরিষ্কার করতে হবে, নর্মাল স্যালাইন দিয়ে করি। কেন করি, কারণ এটা টনিসিটিটা আমার নর্মাল বডি টনিসিটির সমান, সে কারণে নর্মাল স্যালাইনটা আমরা খুব কমনলি ইউজ করি। তারপর এটা আমরা আমাদের দেশে খুব কম পাওয়া যায়, একটা হচ্ছে রিঙ্গার্স ল্যাকটেট, একটা হচ্ছে রিঙ্গার্স সলিউশন, এই দুটো কিন্তু আমার আইসোটনিক ফ্লুইড। আচ্ছা, আরেকটা আসি হাইপোটনিক ফ্লুইড। হাইপোটনিক ফ্লুইড কি, মানে টোনিসিটি কম, কমনলি ইউজ হয় 0.45% নর্মাল স্যালাইন, আমরা যেটা বলি হাফ স্ট্রেংথ নর্মাল স্যালাইন বলি। আরেকটা হচ্ছে যে আরও বেশি হাইপোটনিক 0.33% নর্মাল স্যালাইন অ্যান্ড 0.225% নর্মাল স্যালাইন, সবগুলোই আমাদের এখানে পাওয়া যায় অ্যাভেলেবল। তো সবচেয়ে বেশি অ্যাভেলেবল হচ্ছে 0.45% নর্মাল স্যালাইন বা হাফ স্ট্রেংথ নর্মাল স্যালাইন। এর সাথে যখন ডেক্সট্রোজ অ্যাড করা হয়, তখন এটাকে আমরা বেবি স্যালাইন বলি।
আচ্ছা, ইন্ডিভিজুয়ালি প্রতিটা স্যালাইনের কম্পোজিশন সহ আমি দেখানোর চেষ্টা করব, কারণ আমরা সবাই প্যাকেটগুলো হয়তো অনেকটা চিনি না। তো প্যাকেটগুলো কালার কালার দিয়ে প্রতিটা প্যাকেটে কতটুকু করে থাকে সেগুলো আমি ক্লাসে দেখানোর চেষ্টা করব, এবং এই কতটুকু ফ্লুইড দিলে কতটুকু ইলেকট্রোলাইট কারেকশন হয় সেটা আমি মানে নেক্সট দেখানোর চেষ্টা করব। তো এখন আপাতত নামগুলো মনে রাখি, যে হাইপোটনিক ফ্লুইড হচ্ছে 0.45% সোডিয়াম ক্লোরাইড, 0.33% অ্যান্ড 0.225%। ওকে, নেক্সট আসি হাইপারটনিক ফ্লুইড। হাইপারটনিক ফ্লুইড মানে এখানে টনিসিটি বেশি, এখানে পার্সেন্টেজ কিন্তু বেশি। এখানে ছিল 0.9, 0.45, এখানে কত 3% সোডিয়াম ক্লোরাইড, 5% সোডিয়াম ক্লোরাইড। তারপর আরও কি আছে, হাইপারটনিক ডেক্সট্রোজ সলিউশন। হাইপারটনিক ডেক্সট্রোজ সলিউশন মানে যেমন আমরা 25% নিউট্রিয়েন্টস দিই, 50% নিউট্রিয়েন্টস দিই, 100% নিউট্রিয়েন্টস দিই, ঠিক আছে। আরও আছে ম্যানিটল, এখানে সবগুলো লেখা হয় না, আরও হচ্ছে ম্যানিটল। তো এগুলো আমি ইন্ডিভিজুয়ালি ফ্লুইডগুলো যখন স্টেপ বাই স্টেপ দেখাবো তখন এই ফ্লুইডগুলো আমি দেখিয়ে দিব, ইনক্লুডিং প্যাকেটে পিকচার সহ, যে দেখতে কেমন থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে আমাদের দেশে যা পাওয়া যায়। আচ্ছা, নেক্সট আসি কলোয়েড। এতক্ষণ কি ছিলাম, এই এই যে আমার এই ভাগটা ছিল কি, আইসোটনিক ফ্লুইড, হাইপারটনিক ফ্লুইড, হাইপারটনিক ফ্লুইড, এই ভাগটা ছিল ক্রিস্টালয়েডের ভাগ। ক্রিস্টালয়েডটা হচ্ছে যে যেই কম্পোনেন্টটা, ক্রিস্টালয়েড ফ্লুইডটা হচ্ছে এমন একটা মানে যেগুলো হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্ট ইজিলি ট্রান্সপোর্ট হতে পারে। তো টনিসিটি অনুযায়ী তিনটা ভাগে ভাগ করা হয় ক্রিস্টালয়েডকে, একটা হচ্ছে আইসোটনিক, একটা হচ্ছে হাইপোটনিক, একটা হচ্ছে হাইপারটনিক ফ্লুইড, ঠিক আছে। নেক্সট আসি আরেকটা আমরা কমনলি ইউজ করি, সেটা হচ্ছে কলয়েড। সো কলয়েডটা কি, কলয়েড কন্টেন লার্জ, মানে সাইজে বড় মোট কথা। কলয়েড কন্টেন লার্জ মলিকুল দ্যাট ডো নট পাস থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন। ইউজুয়ালি ভলিউম এক্সপান্ডারের জন্য আমরা এগুলো ইউজ করি, ভলিউম বাড়ানোর জন্য ইউজ করি। Colloid IV fluid that contain solutes of higher molecular weight and technically they are hypertonic solution। যেহেতু এটা molecular weightটা বেশি, আমরা এটাকে ইনডাইরেক্টলি হাইপারটনিকও বলতে পারি। which when infused exert an osmotic pool of fluid from interstitial and extracellular spaces। মানে যখন আমরা কলয়েড দিব, কলয়েডের কাজ হচ্ছে পানি টেনে রাখা, মানে পানি ধরে রাখা, ঠিক আছে। দে আর ইউজফুল ফর এক্সপান্ডিং দ্য ইন্ট্রাভাস্কুলার ভলিউম অ্যান্ড রেজিং ব্লাড প্রেশার। কোনো কারণে যদি ম্যাসিভ ব্লাড লস হয়, সাপোজ একটা পেশেন্টের হিউজ ব্লাড লস হয়েছে অথবা সেপ্টিক শকে কোনোভাবেই ব্লাড প্রেশার রেজ হচ্ছে না, তখন আমরা অ্যালবুমিন ট্রান্সমিট করতে পারি বা কলয়েড দিতে পারি ভলিউম এক্সপান্ডের জন্য। হ্যাঁ, তারপর colloid are indicated for patient in malnourished state and patient who cannot tolerate large infusions of fluid। মানে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সাপোজ একটা পেশেন্টের ক্লিনিক্যাল সিনারিও যদি চিন্তা করি, একটা পেশেন্টের এলভিএফ আছে, তাকে ম্যাসিভ ফ্লুইড ট্রান্সফিউজ করা যাচ্ছে না, আবার পেশেন্টের একই সাথে সেপটিক শকও ডেভেলপ করেছে, তো এলভিএফও আছে, সেপটিক শকও আছে। তো এই পেশেন্টের সেপটিক শকের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা জানি শুরুতে খুব ম্যাসিভ ফ্লুইড ট্রান্সমিশন করতে হয়, ইউজুয়ালি 30 ml পার কেজি পার আওয়ার করে সেপটিক শকে আমাদের ফ্লুইড রিসাসিটেট করতে হয়। এখন পেশেন্ট যদি কার্ডিয়াক কম্প্রোমাইজ থাকে, তাকে তো আমরা খুব বেশি ফ্লুইড দিতে পারবো না। তো যেহেতু খুব বেশি ফ্লুইড আমরা তাকে দিতে পারবো না, আবার এদিকে তার ভলিউম বাড়ানো দরকার, তখন আমরা কলয়েড ইউজ করতে পারি, যেটা হচ্ছে অল্পটুকু দিলে অনেক বেশি ভলিউম এক্সপান্ড হয়। আবার দেখা যাচ্ছে যে কোনো কারণে পেশেন্টের সাপোজ প্রোটিনিউরিয়া আছে, বা কোনো কারণে প্রোটিন লস হয়ে গেছে, বা হাইপোপ্রোটিনিমিয়ার পেশেন্ট, সেই পেশেন্টের অ্যানাসার্কা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। তো আমরা দেখলাম অ্যালবুমিন লেভেলটা কম, পেশেন্টের ব্লাড প্রেশার কম, তো অ্যানাসার্কার পেশেন্ট অ্যালবুমিন লস আছে। এই পেশেন্টকে যে আমরা ফ্লুইড ব্যালেন্সটা কী করবো, এই পেশেন্টকে এক্সট্রা ফ্লুইড দিলে লাভ নাই, কারণ যেহেতু তার বডিতে অ্যালবুমিনের পরিমাণটা কম, দ্যাট মিনস কলয়েড কম, একে যদি আরও ফ্লুইড দিই আলটিমেটলি ফ্লুইড রিটেনশনে হতে থাকবে। কেন রিটেনশন হতে থাকবে, কারণ এখানে ইন্টারভাস্কুলার স্পেসে তো তার ইন্ট্রাসেলুলার স্পেসে সে ফ্লুইডটাকে ধরে রাখতে পারছে না, সে কারণে ভলিউম এক্সপান্ড করার জন্য বা আমার ব্লাডের ভিতরে মানে প্লাজমার ভিতরে বা ইন্ট্রাভাস্কুলার স্পেসের ভিতরে ভলিউমটাকে ধরে রাখার জন্য আমাকে কলয়েড ইনফিউজ করতে হবে। যেমন অ্যানাসার্কের পেশেন্ট কী হয়, ইন্টারস্টেশিয়াল স্পেস, আমরা জানি যে এক্সট্রা সেলুলার স্পেসটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল স্পেস, আরেকটা হচ্ছে প্লাজমা মানে ইন্ট্রাভাস্কুলার স্পেস। তো প্লাজমার ভিতরে ম্যাক্সিমাম প্রোটিনগুলো থাকে। তো কোনো কারণে যদি প্লাজমাতে প্রোটিন না থাকে, মানে হাইপোঅ্যালবুমিনেমিয়া হয়, তাহলে কি হবে, প্লাজমা দ্যাট মিনস ইন্ট্রাভাস্কুলার স্পেস, ভেসেলের ভিতরে ফ্লুইডটা থাকবে না, ফ্লুইডটা চলে আসবে ইন্টারস্টেশিয়াল স্পেসে, ইন্টারস্টেশিয়াল স্পেসে অ্যাকোমোডেশন হবে। তো ইন্টারস্টেশিয়াল স্পেসে যখন অ্যাকোমোডেশন হয় তখনই আমরা কি পাই, ইডিমা পাই, আমরা বলি পেশেন্ট ইডিমাটাস। তো ইন্টারস্টেশিয়াল স্পেসে চলে আসে, যেমন হাইপোঅ্যালবুমিনেমিয়া একটা ইম্পর্টেন্ট কারণ, যে ইন্টারস্টেশিয়াল স্পেসে ফ্লুইডটা চলে আসে। তো এখন এই পেশেন্টের ক্ষেত্রে কী করতে হবে, আমাকে অন্য ফ্লুইড ট্রান্সফিউজ করে লাভ নাই, অবশ্যই অ্যালবুমিনই দিতে হবে। অ্যালবুমিন দিলে কি হবে, অ্যালবুমিন দিলে এটা তো কলয়েড, অ্যালবুমিনটা ফ্লুইডটাকে ধরে রাখবে, ব্লাড ভেসেলের ভিতরে ফ্লুইডটাকে ধরে রাখবে, আমরা তো আইভি ট্রান্সফিউজ করছি।
তো ব্লাড ভেসেলে ফ্লুইডটা ধরে রাখবে, আলটিমেটলি ইন্টারস্টিশিয়াল স্পেসে থেকে যে ফ্লুইডটা এক্সট্রা ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছিল সেটা আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে। ঠিক আছে, কাজে ক্রিস্টালয়েড আমাদের পড়া হলো, কলয়েড পড়া হলো। অ্যান্ড এক্সাম্পল অফ কলয়েড কি, কলয়েডে মেইনলি আমরা যেটা সবচেয়ে মানে বিশেষ করে কমনলি যে কলয়েডটি ইউজ করি সেটা হচ্ছে হিউম্যান অ্যালবুমিন। এটা হচ্ছে 25% হিউম্যান অ্যালবুমিন, 50 ml এর কন্টেনারে পাওয়া যায়, আবার 100 ml-ও পাওয়া যায়। তো অনেক সময় 20% অ্যালবুমিনের কথা বলা হয়, তবে 20% অ্যালবুমিনটা আমাদের দেশে অ্যাভেলেবল না, আমরা 25% অ্যালবুমিনটা আমরা পাই। তারপর সেই ডেক্সট্রানটা অনেক জায়গায় পাওয়া যায়। তারপর স্টার্চ, একটা জেলাটিন, একটা প্লাজমা প্রোটিন ফ্র্যাকশন। হ্যাঁ, এটাও একটা কম্পোনেন্ট। তো এই ফ্লুইডগুলো কিন্তু আমরা যখন ডেঙ্গুর ম্যানেজমেন্ট করি তখন কিন্তু ডেঙ্গুতে আমরা কলয়েড ট্রান্সমিশন করতে গেলে ডেক্সট্রান, এথেরিফাইড, স্টার্চ এগুলো ইউজ করা হয় অনেক সময়। কাজে এই মেইন কাজ হচ্ছে ভলিউম এক্সপান্ড করা। আচ্ছা, নেক্সট আসি আমি প্রায় শেষের দিকে চলে এসেছি আজকের ক্লাসে। তো ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা জানি দুটো আলাদা আলাদা প্রবলেম। ফ্লুইড ব্যালেন্স একটা প্রবলেম, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কিন্তু আরও আলাদা একটা প্রবলেম। এবং এই ফ্লুইড ব্যালেন্স অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এর সাথে চলে আসে কারেকশন। মানে ফ্লুইড ব্যালেন্সে ফ্লুইডের প্রবলেম হলো আমি কিভাবে কারেকশন দিব, তারপর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলো আমি কিভাবে কারেকশন দিব। ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা যদিও আমরা থিওরিটিক্যাল ইন্ডিভিজুয়াল ইলেকট্রোলাইটের ক্ষেত্রে পড়ি, বাট এটাকে আমাকে ডিসাইড করতে হবে ইন্ডিভিজুয়াল পেশেন্ট অনুযায়ী। ইলেকট্রোলাইট কারেকশনটা অলওয়েজ ইন্ডিভিজুয়ালাইজড, মানে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট কারেকশনটা অলওয়েজ ইন্ডিভিজুয়ালাইজড। মানে যেই পেশেন্টটাকে আমি চোখের সামনে দেখবো তাকে তার অনুযায়ী ম্যানেজ করতে হবে। এবং সেই নলেজটা আমার কিভাবে আসবে, যখন আমি ওভারঅল অসমোলারিটি, ওয়াটার ব্যালেন্স, ইলেকট্রোলাইট ব্যালেন্স এবং আন্ডারলাইং কারণগুলো জানবো, তখনই আমি একটা মানে কনসিয়াস ডিসিশন নিতে পারবো যে এই পেশেন্টের জন্য কি ফ্লুইড আমি দেবো, এই পেশেন্টের জন্য ইলেকট্রোলাইটের কারেকশনটা আমি কিভাবে করব। ঠিক আছে, আশা করি আমি নেক্সট ক্লাসে এগুলো ডিটেলস বলে দিতে পারবো। আর ফ্লুইডে যে জিনিসটা আজকে বাদ পড়ে গেল সেটা হচ্ছে যে আইসোটোনিক, হাইপোটোনিক ফ্লুইডগুলোর ছবি সহ ডেসক্রিপশন। দ্যাট মিনস নর্মাল স্যালাইনের একটা প্যাকেটের ছবি, এর সাথে কি কি থাকে। তারপর হচ্ছে কলারাসের একটা ছবি, এর সাথে কি কি থাকে, কতটুকু অ্যামাউন্ট ইলেকট্রোলাইটটা থাকে সেটা দেখবে, সেটা আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। তো আজকে একটু শুরু করে দেই। যেমন ফ্লুইড ইমব্যালেন্সের মধ্যে আমরা 4টা টার্ম ইউজুয়ালি পাই। ফ্লুইড ইমব্যালেন্সে খুব ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে কি ডিহাইড্রেশন। হ্যাঁ, মানে ডিহাইড্রেশন এটা খুব কমনলি ইউজ হয়। আর এটা হচ্ছে হাইপোভলিউমিয়া, আরেকটা হচ্ছে হাইপারভলিউমিয়া, এটা হচ্ছে ওয়াটার ইনটক্সিকেশন, মানে এক্সেস ওয়াটার খাচ্ছে। এই টার্মগুলোর সাথে আমরা পরিচিত। আশা করি আগামীকালকে তো না, নেক্সট হয়তো আমি মঙ্গলবার দিন ক্লাসটা নিতে পারবো। আমি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি ওদের সাথে কথা বলে ওরা ডেটটা জানিয়ে দিবে। তো নেক্সট ক্লাসে আমি ফ্লুইড ব্যালেন্সের কিছু পোর্শন আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা বলে দেব। আর থার্ড আরেকটা ক্লাসে ইলেকট্রোলাইট অ্যান্ড ফ্লুইডের কারেকশনটা কীভাবে করব, অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিজিজ ওয়াইজ, যেমন সিকিডি পেশেন্টের ফ্লুইড ব্যালেন্স, ডায়াবেটিক কিটোসিডোসিসের ফ্লুইড ব্যালেন্স, তারপর এলভিএফ এর ফ্লুইড ব্যালেন্স, পোস্ট অপারেটিভ কেসের ফ্লুইড ব্যালেন্স, এগুলো ইন্ডিভিজুয়াল ডিজিজ ধরে ধরে কার ক্ষেত্রে কী ফ্লুইড কারেকশন দিব সেটা আশা করি থার্ড ক্লাসে বলে দিতে পারবো। কাজে এক্ষেত্রে আমার মনে হয় 3টা ক্লাসে অ্যাকচুয়ালি লাগবে, কারণ আমি দেখছি যে 1 ঘন্টার বেশি কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না। আজকে এই জন্য 1 ঘন্টা করে নিব, 3টা ক্লাসে পড়াবো। আজকে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, তো সেই হিসেবে আমি আজকে শেষ করছি। থ্যাংক ইউ।